আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। যথারীতি আয়োজন, প্রতিদিনকার মতো আয়োজন, আমাদের ফ্রি ক্লাস। 30 তারিখ আমাদের কিন্তু আর কয়দিন, মাঝখানে একদিন আছে। 30 তারিখ কিন্তু আমাদের বিসিএস পরীক্ষা, 50তম বিসিএস পরীক্ষা 30 তারিখ। এই 30 তারিখের টার্গেট রেখে আমরা কিন্তু ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছি। আজকে কিন্তু বিজ্ঞান আমাদের 15 নম্বর বিজ্ঞান আছে। এই 15 নম্বর বিজ্ঞানের যাতে আমরা অ্যাটলিস্ট 10 থেকে 12 নম্বর রাখতে পারি, এই চেষ্টাটা আমরা সবাই করব। কারণ অনেক প্রতিযোগিতা এখানে হয় এবং এই প্রতিযোগিতার ভিতর থেকে আপনাকে টিকতে হবে। কোনো সাবজেক্টে আপনার খারাপ করলে চলবে না। বাংলা অংশে ভালো করতে হবে, অবশ্যই বাংলা ব্যাকরণ সাহিত্য উভয় ভালো করতে হবে। বিশেষ পরীক্ষা আপনার ইংরেজিতে ব্যাকরণ সাহিত্য ভালো করতে হবে। ম্যাথমেটিক্স প্লাস আপনাদের যে মেন্টাল অ্যাবিলিটি, এই অংশ আপনাকে ভালো করতে হবে। জিকের ভিতরে অনেক বড় একটা পার্ট আছে, প্রায় 70 নম্বরে। এখানে আপনার যে নৈতিকতা মূল্যবোধ আছে, এটা আপনাকে কিন্তু ভালো করতে হবে। নৈতিকতা মূল্যবোধ কিন্তু 10 থেকে এখন 15 লাভ দিয়ে 15 হয়ে গেছে, কিন্তু এই জন্য নৈতিকতা মূল্যবোধ কিন্তু 15 নম্বরে চলে গেছে। এখন নৈতিকতা মূল্যবোধ এখানে কিন্তু আপনাকে ভালো করতে হবে, অবশ্যই আপনি ভালো। তবে নৈতিকতা মূল্যবোধ চাইলেও আপনি ভালো করতে পারবেন না, কারণ এখানে কিন্তু ওই 15 ভিতরে আপনি 50% নম্বর পাইলেও আপনি খুশি থাকতে হবে। এখন দেখেন বিজ্ঞানে আপনার একটু ভালো নম্বর অন্তর্গত, ওদিকে আবার আইসিটি আছে, তথ্য প্রযুক্তি। ওরে বাবা, এই তথ্য প্রযুক্তি বিশেষ করে এত কঠিন ধরে যে 10-এর উপরে যাওয়াই যায় না। সুতরাং ওখানে কিন্তু একটা কট খাওয়ার সম্ভাবনা আছে। এবার আসে বিজ্ঞানে কিন্তু 15 নম্বর, আর এই বিজ্ঞানে 15 নম্বর কিন্তু একটা ভালো একটা নম্বর অর্জন করা কিন্তু সম্ভব। একটু যদি একটু টেকনিক্যালি যদি পড়াশোনা করা যায়, তো এই পড়াশোনার ভিতরেই কিন্তু বিজ্ঞান আসে। বিজ্ঞানটা একটু কম ঘুরায়, কিন্তু আপনি চাইলে 15-এর ভিতরে আপনি 12 রাখতেই পারেন বিজ্ঞানে, এটা কোনো অস্বাভাবিক কিছুই না। এই জন্য বললাম যে আমাদের পড়াশোনা ভালো। ওদিকে এবার ভূগোল মামা কিন্তু আছে, ভূগোল মামার সমস্যা নাই, ভালো একটা জিনিস, তাকেও আপনি আয়ত্ত করে ফেলেছেন। তাই যাই হোক, এখন শেষ মুহূর্তের আপনি কি করা, এখন রিভাইজ মারতেছেন। তাই টাইম আমরা নষ্ট না করে আমরা আজকে এই 50তম বিসিএস পরীক্ষার এটা কিন্তু বিজ্ঞানটা কাজে লাগাবো। আর এই কাজটা কিন্তু যারা আমরা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবো, তাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাও কিন্তু থাকবে। এবং যারা আমরা নিবন্ধন পরীক্ষা দিব, এবং সামনে কিন্তু আমাদের কিন্তু একটা জিনিস আসতেছে, সেটা হলো যারা নিবন্ধন অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান, নিবন্ধন প্রধান আছে, তাদের কিন্তু একটা সার্কুলার আসতেছে 13,000। তাই সেখানেও আপনারা এটা কাজে লাগবে। নিবন্ধন 19তম নিবন্ধন তো জেনারেল পার্টে এই বিজ্ঞান তো কাজে লাগবেই। এক কথায় 10 থেকে 20তম গ্রেড সেখানেও কাজে লাগবে, সব পরীক্ষায় লাগবে। সুতরাং আজকে ক্লাসটা সবার জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞানের ক্লাস। আর আমাদের নাদুস নুদুস স্যার তো আছেন আপনাদের সাথে, পাপ্পুচা, যার ক্লাস আপনারা আগেও করেছেন। পাপ্পুচার ক্লাস কিন্তু খুব মজার ছলে কিন্তু তিনি পড়িয়ে থাকেন। ঠিক আছে, তা স্যারের ক্লাসটা আমরা সবাই এনজয় করব। আর এই ক্লাসটা সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু কেরিয়ার প্লাস বাংলা বই পাবেন। আমি শেষে আসবো, যে সর্বোচ্চ শেয়ারকারী থাকবেন সে একটা কেরিয়ার প্লাস বাংলা বই পাবেন, এবং সর্বোচ্চ মেনশনকারী যে থাকবেন তিনিও একটা কেরিয়ার প্লাস বাংলা বই পেয়ে যাবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্টের মাধ্যমে একটু ঝটফট জানিয়ে দেন। অবশ্যই অবশ্যই আমরা একটু দেখি কে কোন জায়গা থেকে আছেন, একটু ঝটফট বলি। আমাদের নির্বাচনের মাঠে হাওয়া দুলতেছে এবং ধুমতারাক্কা চলতেছে। যাই হোক, আমরা চাই একটা সুষ্ঠু অবাধ নির্বাচন। অনেকদিন এবং মানুষের ভিতরে একটা মানে অন্যরকম চাওয়া পাওয়া আছে, কিন্তু কারণ অনেকদিন পর তারা ভোট কেন্দ্রে যাবে, ঠিক না? সব মানুষই ইচ্ছা পোষণ করছে যে এবার আমি একটা ভোট দিতে যাব, অনেক বছর পর একটা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, দীর্ঘ 17 বছর পর একটা ভোট দেওয়ার সুযোগ, মানে সুবিধা একটা আমেজ ভালোই আছে। এই দেখতাম জামাত ইসলামী কত সুন্দর মিছিল করতেছে, আবার বিএনপির প্রার্থীরা মিছিল করতেছে, সবাই মোটামুটি একটা আনন্দের ভিতরেই মোটামুটি আসছে। মনে করো মারামারি তেমন ওরকম নাই, একটা আনন্দ বিরাজ করতেছে সবাই। গ্রামগঞ্জে কিন্তু এই পরিবেশটা অনেক বছর পর, 17 বছর পর গ্রামেও এখন একটা ফ্লেভার কাজ করতেছে, নির্বাচনী আমেজ। তাই নির্বাচনী আমেজও থাকবে, পাশাপাশি আমাদের কি করতে হবে, পড়াশোনার টেবিলও বসতে হবে। কারণ আমাদের তো যেহেতু পরীক্ষা, আবার 31 তারিখ আবার পরীক্ষা দিয়ে রাখছে যে সম্মিলিত ব্যাংক, 31 তারিখ সম্মিলিত ব্যাংক পরীক্ষা আছে। সুতরাং সবার জন্য আজকে কিন্তু এই ক্লাসটা লাগবে। স্যার প্রথমে বিসিএস এর SMS তো আসে না, কেন আসেনি? এসে যাবে, টেনশনের কোনো কারণ। লিজা আসসালাম স্যার, আমি নড়াইল থেকে আছি। ওকে বেবি, তুমি নড়াইলই থাকো। প্রীতি রায় স্যার, আমি খুলনা থেকে আছি। ওকে বেবি, তুমি খুলনাই থাকো। মেঘলা আকাশ, তুমি কোথায় আছো? চাপাই নবাবগঞ্জ, তুমিও চাপাই নবাবগঞ্জে থাকো। সিরাজগঞ্জ আমাদের কেটা কি হোসেন, সাদাত হোসেন সিরাজগঞ্জ, তুমি সিরাজগঞ্জে থাকো, তোমার ঢাকা আসার দরকার নেই। ফারিয়া ইসলাম তালা, তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তবে এই ক্লাসটা চলতে থাকবে, এরপর আমাদের ভর্তি কার্যক্রম কিন্তু চলবে। ক্লাস চলাকালীন ভিতরে যারা ডিসকাউন্টে ভর্তি হতে চান তারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবে। 30 তারিখ হবে না, 30 তারিখ হবে না, কবে হবে? 30 তারিখ হবে। 30 তারিখ হবে, 30 তারিখ হবে কবে? 30 তারিখে তো হবে, টেনশনের কোনো কারণ নেই। সুতরাং আমরা ক্লাসটা ঝটফট আমরা ক্লাসটা করে ফেলি। সবাই 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 ক্লাসটা সবাই একটু শেয়ার দিয়ে রাখি। আবার বলি, সর্বোচ্চ শেয়ারকারী কেরিয়ার প্লাস বাংলা বই, সর্বোচ্চ মেনশনকারীও কেরিয়ার প্লাস বাংলা বই। আপনার প্রিয়জনকে মেনশন করে দিন, তাহলে তারাও কিন্তু এই ক্লাসে দেখতে পাবে। স্যার কাউসার আহমেদ স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সিনথিয়া শিরবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তিনি আছেন নওগাঁ থেকে। বাহ, আমাদের যশোর থেকে কিন্তু আছে উৎপাল গাইন, ভেরি গুড ভেরি গুড। আর কে আছেন দেখি? বড় বাড়ি ছোট বে, তোমার বড় বানানটা ভুল, ছোট বানানটা ভুল, সুতরাং তোমার বানানগুলো সুন্দর মতো ঠিক করে নাও। জান্নাতুল ফেরদৌস, আমি লক্ষ্মীপুর থেকে আছি। ভেরি গুড ভেরি গুড ভেরি ভেরি গুড।
অনেক চমৎকার চমৎকার আপনারা সুন্দর মতো কমেন্ট করতেছেন, ভালোই লাগতেছে, ভালোই লাগতেছে, ভালো লাগতেছে। আমি আর কথা বাড়াবো না, আমি আপনাদের ছেড়ে এখন একটু রেস্টে যাব। আমাদের পাপ্পু স্যার এখন আপনাদের সাথে ঝাঁকানাকা একটা ক্লাস। ওকে পাপ্পু স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার কলিজার ভাই বোনেরা, সবাইকে আরেকবার স্বাগতম জব মেডিসিন পরিবারের পক্ষ থেকে। তো বলতে গেলে একদিন পরেই কিন্তু আমাদের বিসিএস পরীক্ষা হবে, এরপরে হচ্ছে আমাদের প্রাইমারি পরীক্ষা হতে যাচ্ছে। তো বিজ্ঞান আসলে আমরা কিন্তু বরাবরই কিন্তু এই সাবজেক্টটা একটু আমরা নেগলেক্ট করে থাকি, তো নেগলেক্ট করার কোনো দরকার নেই। আজকের ক্লাসটা যদি আমরা খুব ভালো করে করি, ইনশাল্লাহ এতটুকু বলবো যে আজকের আমি ক্লাসটা যে টপিকস গুলো পড়াবো, এই টপিকস থেকে আমরা অ্যাটলিস্ট হলেও আমরা 5টা থেকে 6টা কোশ্চেন আমরা কমন পাবো, ঠিক আছে? তো এর আগে আমি একটু বলে রাখি যে যারা এখন পর্যন্ত আমরা ক্লাসটা শেয়ার করি নাই, অতি দ্রুত একটু আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি। এবং আমার সামনে বেশি না, মাত্র 10 জনকে আমরা ফ্রেন্ডকে মেনশন করি, কারণ অলরেডি নাসির স্যার বলে গেছে সর্বোচ্চ যে শেয়ার করবে, সর্বোচ্চ যে মেনশন করবে, তার জন্য নাসির স্যারের যে কেরিয়ার প্লাস যে বইটা, অপ্রতিদ্বন্দ্বী বইটা একেবারে আমরা ফ্রি দিব। ওকে, ক্লাসটা আমরা দেরি না করে শুরু করে দিচ্ছি। সবাই একটু ক্লাসে আমরা আসি। ওকে, ক্লাসটা আমরা সবাই একটু শুরু করার চেষ্টা করি, ঠিক আছে? ঠিক আছে, ওকে। আচ্ছা, তো সবাই যারা এখন পর্যন্ত আমরা শেয়ার করি না, সবাই একটু আমরা শেয়ার করে দেখি। অলরেডি আমাদের সাথে জয়েন করেছে, ওকে। তা আমরা সবাই একটু কোশ্চেন সলভে চলে যাব। তো আমাদের সাথে অলরেডি জয়েন করেছে দেখুন ফয়সাল আহমেদ, দিনা আক্তার। ওকে, সবাই আমরা একটু কমেন্ট করার চেষ্টা করব এবং একটু আমরা ঝালাই করে নেব, ঠিক আছে? ওকে, ক্লাসটা শুরু করে দিলাম। দেখেন প্রথম কোশ্চেনটা আমাদের কি দেওয়া আছে, আলোক তড়িৎ ক্রিয়া নিম্নের কোন সূত্রের উপর নির্ভরশীল? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ব্যাপারটা কিন্তু সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। বলেন কোশ্চেনে কি দেওয়া আছে, আলোক তড়িৎ ক্রিয়া নিম্নের কোন সূত্রের উপর আমাদের নির্ভরশীল? 4টা অপশন দেওয়া আছে, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। 1 নম্বর অপশন কি দেওয়া আছে, শক্তি নিত্যতার সূত্র, তারপর ভরের নিত্যতার সূত্র, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, নাকি কৌণিক ভরবেগের সূত্র? কোশ্চেনটাকে বুঝতে হবে, একটা আলোক তড়িৎ ক্রিয়া মানে একটা, দেখেন আমরা কিন্তু একটা কথা কিন্তু জানি যে শক্তি কিন্তু সে সবসময় তার নিত্যতার সূত্র অনুসরণ করে। কারণ কি, শক্তির সৃষ্টি নাই, শক্তির কোনো বিনাশ নাই, শক্তি সে শুধুমাত্র রূপ পরিবর্তন করতে পারে। এটাই কিন্তু আমাদের শক্তির নিত্যতার সূত্র, ঠিক আছে? তো আমরা সবাই একটু কমেন্ট করার চেষ্টা করি, আলোক তড়িৎ ক্রিয়া নিম্নের কোন সূত্রের উপর নির্ভরশীল? সবাই কমেন্ট করেন, শক্তির নিত্যতার সূত্র, ভরের নিত্যতার সূত্র, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, নাকি কৌণিক ভরবেগের সূত্র? বলেন। অবশ্যই অ্যান্সার হবে যে শক্তির নিত্যতার সূত্র। কারণ আলোর তড়িৎ ক্রিয়া বা আলোর তড়িৎ ক্রিয়া না দিয়ে যে কোনো যে শক্তির কথা যদি বলতো, সে অবশ্যই কিন্তু শক্তির নিত্যতার সূত্রের উপর নির্ভর করতো। কারণ শক্তির নিত্যতার সূত্র মানেই হচ্ছে শক্তির সৃষ্টি নাই, শক্তির কোনো বিনাশ নাই, শক্তি সে শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হতে পারে। কনসেপ্ট ক্লিয়ার সবাই? ওকে, সবাই এটা কমেন্ট করি। ওকে, ঠিক আছে। আমি পরের কোশ্চেন আমি চলে আসতেছি, সবাই একটু আমি অ্যান্সার করার চেষ্টা করবো। 2 নম্বর কোশ্চেনটা দেখেন, 2 নম্বর কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করবো। দেখেন 2 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্ট একই পাওয়া যায়? সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো। আমি কিন্তু বারবার বলতেছি আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এতটা বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে আমাদের প্রশ্ন কিন্তু কমন পড়বে ইনশাল্লাহ। পরের কোশ্চেন আমাদের কি দেওয়া আছে, কোন তাপমাত্রায় আপনার সেলসিয়াস এবং ফারেনহাইট, আমরা কিন্তু দুটা জানি, একটা সেলসিয়াস স্কেল আছে আর একটা হচ্ছে ফারেনহাইটের স্কেল আছে। এই কোন তাপমাত্রায় আপনার সেলসিয়াস এবং ফারেনহাইট এই একই পাওয়া যাচ্ছে? বলেন কোন তাপমাত্রায় আপনার সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট একই পাওয়া যায়? 4টা অপশন দেওয়া আছে, 160 ডিগ্রি সেন্টিগ্রেড, -40 ডিগ্রি সেন্টিগ্রেড, 10 ডিগ্রি সেন্টিগ্রেড, নাকি -273 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখি কে সবার আগে সঠিক অ্যান্সার করতে পারেন, বলেন। অলরেডি একজন কিন্তু সঠিক অ্যান্সার করেছেন, আমি সবার কাছ থেকে অ্যান্সার যাচ্ছি। মানে কোন তাপমাত্রায় আপনার সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মেজারমেন্টটা সেম হবে? সেটা কি 160 ডিগ্রি সেন্টিগ্রেডে, -40 ডিগ্রি সেন্টিগ্রেডে, 10 ডিগ্রি সেন্টিগ্রেডে, নাকি -200? ম্যাক্সিমামে কিন্তু আপনারা -273 বলতেছেন, বাট এই অ্যান্সারটা কিন্তু ভুল, অবশ্যই মাথায় রাখবেন -40 ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রায়
আপনার সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের পার্ট একই রকম হবে। 2 এর আনসার কি হচ্ছে? অবশ্যই 2 এর আনসার খ। এই কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা সবাই এটা কথা বলবেন। ক্লিয়ার হলে সবাই একটু ইয়েস লিখবেন, ঠিক আছে? আমি তো নেক্সট কোশ্চেনে চলে যাবো। যারা এখন পর্যন্ত জয়েন করেন সবাই দ্রুত ক্লাসে জয়েন করেন। ওকে, পরের কোশ্চেন দেখেন কি দেওয়া আছে, সালোক সংশ্লেষণের রঞ্জক পদার্থগুলো কোথায় থাকে? আমি কমেন্ট অ্যান্সার করব না, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করবেন। কি দেওয়া আছে, সালোক সংশ্লেষণের যে রঞ্জক যে পদার্থগুলা তারা আসলে কোথায় থাকে। এখন দেখেন সালোক সংশ্লেষণ আমাদের আগে কোথায় হবে সেটা আমাকে জানতে হবে। সালোক সংশ্লেষণ এই কথাটার মানে কি? সালোক সংশ্লেষণ কথাটার মানে হচ্ছে যে প্রক্রিয়ায় আমাদের উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করতেছে সেই পদ্ধতিটার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ আমাদের কোথায় হবে? ক্লোরোফিলে হবে। এগেন আই রিপিট, সালোক সংশ্লেষণ কোথায় হচ্ছে? ক্লোরোফিলে হচ্ছে। আচ্ছা, ভালো কথা। তো সালোক সংশ্লেষণে বেশ কিছু পিগমেন্ট থাকে, মানে রঞ্জক পদার্থ থাকে। এই রঞ্জক পদার্থগুলো আসলে কোন জায়গায় আমাদের রঞ্জক পদার্থগুলো থাকতেছে? থাইলাকয়েডে, স্ট্রোমায়, নাকি গ্রানায়, নাকি সাইটোপ্লাজমে? একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করেন, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করবেন। সালোক সংশ্লেষণের রঞ্জক পদার্থগুলো কোথায় থাকে? দেখেন আমি কিন্তু একটা কথা কি বলছি, সালোক সংশ্লেষণ এটা কোথায় হবে? ডেফিনেটলি ক্লোরোপ্লাস্টে হবে। ডেফিনেটলি কোথায় হচ্ছে? ক্লোরোপ্লাস্টে হচ্ছে, তাই না? আচ্ছা, ভালো কথা। তো ক্লোরোপ্লাস্টের কিন্তু 3টি অংশ, একটি হচ্ছে থাইলাকয়েড, একটি হচ্ছে স্ট্রোমা, একটি হচ্ছে গ্রানা। তার মানে কি সাইটোপ্লাজম এটা কিন্তু সবার আগে অ্যান্সার হবে না, সাইটোপ্লাজম অ্যান্সার আগেই বাদ যাচ্ছে, ঠিক আছে? তাহলে সালোক সংশ্লেষণের রঞ্জক পদার্থগুলো স্ট্রোমায় থাকে না, গ্রানায়ও থাকে না। আপনারা অ্যান্সার করেন, তাহলে 3 এর অ্যান্সার কত হবে বলেন? সালোক সংশ্লেষণের রঞ্জক পদার্থগুলো কোন জায়গায় থাকতেছে? অবশ্যই মাথা রাখবেন, সালোক সংশ্লেষণের রঞ্জক পদার্থগুলো আমার থাইলাকয়েডে থাকতেছে। কোথায় থাকতেছে? থাইলাকয়েডে থাকতেছে। আমি বারবার বলবো, যারা এখন পর্যন্ত যা টাইমলাইনে ক্লাসে শেয়ার দেন নাই, ফ্রেন্ডদেরকে মেনশন দেন নাই, দ্রুত মেনশন করেন। সবাই মিলেমিশে ক্লাসটা করি, কারণ সর্বোচ্চ সংখ্যক মেনশনকারী কিন্তু নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বইটা আমরা ফ্রি পেয়ে যাবো। কারণ আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা থেকে আমাদের শুক্রবার যে বিসিএস পরীক্ষা হতে যাচ্ছে, এখান থেকে ইনশাআল্লাহ 5 থেকে 6 নম্বর আমরা কমন পাবো। তো সবাই মিলে ক্লাসটা জয়েন করি সবাই। ওকে, আচ্ছা, পরের কোশ্চেন আমি চলে আসবো। 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে? আমি এই কোশ্চেনের অ্যান্সারটা আমি আপনাদের বলবো না, আপনারা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন আগে। কারণ এই টাইপের ম্যাথ বলেন বা এই টাইপের কোশ্চেনগুলা যে কোনো নন ক্যাডার বিসিএস এই পরীক্ষার মধ্যে আপনারা পাবেনই। কোশ্চেনটা আমাদের এখানে কি দেওয়া আছে, একটি বৈদ্যুতিক বাল্বে 40 ওয়াট আর 100 ভোল্ট লেখা আছে, বাল্বটির রোধ কত? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আসবেই। আচ্ছা, তো আমরা রোধ বের করার সূত্র কি জানি? R ইকুয়াল ভি স্কোয়ার ডিভাইডেড বাই হলো পি। R ইকুয়াল ভি স্কোয়ার ডিভাইডেড বাই হলো পি। আচ্ছা, তো এখন দেখেন এখানে আমাদের কি বলা আছে? ভি মানে কি? ভোল্টের কথা বলা আছে। ভি কত আছে? 100, তাই না? 100 উপরে স্কোয়ার, পি কত আছে? 40, তাই তো? আচ্ছা, আমরা যদি বের করলে কি হবে? 100 এখানে ডাবল শূন্য 40, তাহলে এটা কাটা, এখানে কত আসতেছে? সবাই এটা কথা বলবেন, কত আসতেছে বলেন? অবশ্যই এটা 25 250। তার মানে কি, একটু কথা বলেন তো, রোধের একককে আমরা কি বলি? সবাই এটা কমেন্ট করে জানায় দেন। রোধের একককে কিন্তু আমরা ওহম বলি। এখানে আই রিপিট, রোধের একককে আমরা কি বলতেছি বলেন তো? ওহম বলতেছি, ঠিক আছে? তাহলে আপনারাই বলেন সেটা হচ্ছে যে একটি বৈদ্যুতিক বাল্বে 40 ওয়াট আর 100 ভোল্ট লেখা আছে, এরকম টাইপের যদি কোশ্চেন দেয়, মাথার মধ্যে এই সূত্রটা গেঁথে রাখবেন, রোধ R ইকুয়াল ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি। অবশ্যই অ্যান্সার কি হবে? 250 ওহম। এখান থেকে আরেকটা কোশ্চেন আমাদের পরীক্ষার মধ্যে দিতে পারে, রোধের একক কি? এগেন আই রিপিট মাই ডিয়ার স্টুডেন্টস, রোধের একক কি?
আমরা জানি যে রোধের একক হলো ওহম। পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দিতে পারে কাজের একক কে, কাজের একক হচ্ছে জুল। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সবাই ক্লিয়ার? এই 4 নম্বর কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হন সবাই একটু ওকে লেখেন, এবং যারা এখন পর্যন্ত ফ্রেন্ডেরকে আপনারা মেনশন করেন নাই অতি দ্রুত দেখি আমার সামনে কে কজন ফ্রেন্ডেরকে মেনশন করতে পারে সবাই। ওকে, ঠিক আছে। ইয়াসিন আক্তার, ইতি, জাকিয়া সুলতানা, থ্যাংক ইউ সঠিক অ্যান্সার করার জন্য। সবাই একটু আমরা অ্যান্সার করবো, সবাই, এভরিওয়ান। ধন্যবাদ। মাহরুমা নাইস আমাদের সাথে জয়েন করেছে, আফরোজা সুলতানা পাখি। ওকে, ঠিক আছে, আমি পরের কোশ্চেনে চলে আসতেছি। দেখেন পরের কোশ্চেনটা কি দেওয়া আছে, একটু সবাই দেখবেন, দেন কিন্তু আমরা অ্যান্সার করার চেষ্টা করব। দেখেন পরের কোশ্চেনে কি দেওয়া আছে, ফসিলের বয়স নির্ধারণে কোন আইসোটোপ ব্যবহৃত হয়? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা কোশ্চেন। কি বলা আছে, ফসিলের বয়স। আচ্ছা, ফসিল কি? ফসিল মানে হচ্ছে যে অনেক আগে কোনো একটা প্রাণী ছিল, কিন্তু বর্তমানে বিবর্তনের সাথে সে প্রাণীটা নাই, তার কোনো অংশ যদি পাওয়া যায় সেটাকে আমরা ফসিল বলি। যেমন ডাইনোসরের যদি কোনো একটা জিনিস পান সেটাকে আমরা ফসিল বলতে পারেন। তো এই ফসিলের আপনি বয়স নির্ধারণ করতে চান, ফসিলের আপনি বয়স নির্ধারণ করতে চান, তো এক্ষেত্রে আপনি কোন আইসোটোপ ব্যবহার করবেন? এখানে একটা টার্ম আছে সেটা আইসোটোপ। আপনাকে কিন্তু জানতে হবে আইসোটোপ কথাটার অর্থ কি। আপনারা পড়ছেন বা আপনারা জানেন বা পরীক্ষার মধ্যে আছে, আইসোটোপ কি, আইসোটোন কি, আইসোবার কি, জানেন সবাই? আইসোটোপ এ কথাটার অর্থ হলো যাদের প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা সমান। আইসোটোন এ কথাটার মানে হচ্ছে যাদের নিউট্রন সংখ্যা সমান। আইসোবার এ কথাটার মানে কি, যাদের ভর সংখ্যা সমান। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এখান থেকে যে কোশ্চেনটা আমাকে পরীক্ষার মধ্যে দিতে পারে, আইসোটোপ মানে কি, যাদের প্রোটন সংখ্যা সমান। আইসোটোপ মানে কি, যাদের প্রোটন সংখ্যা সমান, তাকে আমি আইসোটোপ বলি। আচ্ছা, মাথায় রাখবেন এই যে একটা মৌল, এই মৌলটার নাম কি বলেন তো? কার্বন। আপনাকে বলতে পারবেন, বলেন তো কার্বনের কতটি আইসোটোপ আছে? এটা কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের দিতে পারে। বলেন কার্বনের কতটি আইসোটোপ আছে? সবাই অ্যান্সার করবেন। কার্বনের কতটি আইসোটোপ আছে? 2টি, 3টি, 4টি নাকি 5টি? সবাই একটু ফার্স্ট অ্যান্সার করার চেষ্টা করেন। বলেন কার্বনের কতটি আইসোটোপ আছে? সবাই একটু অ্যান্সার করেন। কার্বনের কতটি আইসোটোপ আছে? দেখেন মাথায় রাখবেন, কারণ এই কোশ্চেনটা কিন্তু দিতে পারে। কার্বনের 3টি আইসোটোপ আছে। এগেন আই রিপিট, সবাই একটু অ্যান্সার করেন। কার্বনের কতটি আইসোটোপ আছে? 3টি আইসোটোপ আছে। আচ্ছা, ভালো কথা। 3টি আইসোটোপটা কি? কার্বন 12 আছে, কার্বন 13 আছে, এবং কি আছে বলেন তো? কার্বন 14 আছে। কার্বন 14 আছে। তো প্রত্যেকটা দিয়ে কিন্তু আপনি ফসিলের বয়সটা নির্ধারণ করতে পারবেন না। এর মধ্যে শুধুমাত্র কার্বন যে 14 আছে, এই কার্বন 14 দিয়ে আপনি ফসিলের বয়সটা নির্ধারণ করতে পারবেন। সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। অলরেডি আমাদের সাথে জয়েন করেছে দিনা আক্তার, লাবণী আক্তার, সুমাইয়া আক্তার, শিমু, জনিয়া জনি, রাত্রি শেষ। আপনার রাত্রি শেষ, দিন শেষ না, তাই না? ওকে, সবাই অ্যান্সার করবেন আমার সামনে, বেশি না, সবাই 10 জন কোন ফ্রেন্ডকে মেনশন করবো। সবাই আমরা মেনশন করার চেষ্টা করি। ঠিক আছে, ওকে। 5 নম্বর কোশ্চেন আমাদের অলরেডি শেষ। এরপর আমি 6 নম্বর কোশ্চেনে চলে আসবো। 6 নম্বর কোশ্চেন সবাই অ্যান্সার করার চেষ্টা করি। দেখেন 6 নম্বর কোশ্চেন আগে দেখেন, কোশ্চেন আগে দেখতে, বিজ্ঞান মানে কিন্তু বাস্তব জ্ঞান, বিজ্ঞান মানে বাস্তবসম্মত জ্ঞান থেকে আপনাকে অ্যান্সার করতে হবে। দেখেন 6 নম্বর কোশ্চেন আমাদের কি দেওয়া আছে, এনিমিয়া থেকে বাঁচতে কোন খনিজ উপাদানটি প্রয়োজন? কোশ্চেনটা কি দেওয়া আছে, এনিমিয়া থেকে বাঁচতে কোন খনিজ উপাদানটি প্রয়োজন? 4টা অপশন দেওয়া আছে। কি দেওয়া আছে? ক্যালসিয়াম, কি দেওয়া আছে? আয়রন, কি দেওয়া আছে? আয়োডিন, কি দেওয়া আছে? ফসফরাস। বলেন আমাকে আগে জানতে হবে আসলে এনিমিয়া কথাটার মানে কি। কেউ কি আপনারা জানেন এনিমিয়া কথাটার অর্থ কি? আসলে এনিমিয়া মানে কি? এনিমিয়া কথাটার অর্থ হচ্ছে রক্ত স্বল্পতা। অনেক সময় দেখবেন যে অনেকে রক্ত স্বল্পতা হয়, তাই না?
রক্ত স্বল্পতা কখন হয় জানেন? যখন কারোর মধ্যে হিমোগ্লোবিনটা কমে যায়। এগেন আই রিপিট, এনিমিয়া কখন হচ্ছে? যখন হিমোগ্লোবিন কমে যায়। আচ্ছা, হিমোগ্লোবিন এখানে হিম মানে কি? আয়রন, আর গ্লোবিন মানে প্রোটিন। তাহলে এনিমিয়া থেকে বাঁচতে কোন খনিজ উপাদানটি প্রয়োজন? এই টার্মটা কিন্তু আপনারা অনেক সময় জানেন। অনেক সময় দেখবেন যে যাদের রক্ত স্বল্পতা হয় তাদের কিন্তু আয়রন সমৃদ্ধ খাবার খেতে বলে। এটা আমরা শুনছেন কিনা সবাই কথা বলেন, হ্যাঁ বা না জানাবেন, বলেন। যদি এটা আমরা শুনেন সেটা কথা বলবেন। কথাটা হচ্ছে যে রক্ত স্বল্পতা হলে আয়রন সমৃদ্ধ খাবার খেতে বলে। এই কথাটা কে কি শুনছেন? একটু সবাই কমেন্ট করে জানান দেখি কে কে শুনছেন, বলেন কে কে শুনছেন, বলেন বলেন বলেন, সবাইটা কথা বলে। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ মারিয়া ইসলাম, তারপর সুমাইয়া আক্তার শিমু, সবাইটা অ্যান্সার করতে, সবাইটা অ্যান্সার করবো। এনিমিয়া মানে কি? রক্ত স্বল্পতা। রক্ত স্বল্পতা থেকে বাঁচার জন্য কিন্তু আমাদেরকে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হয়, তাই না? আচ্ছা, তাহলে এনিমিয়া থেকে বাঁচতে কোন খনিজ উপাদানটি প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই আয়রন সমৃদ্ধ খাবার দরকার পড়তে। আয়রন সমৃদ্ধ খাবার কি আছে? কচু শাকের মধ্যে আয়রন আছে, ডিমের মধ্যে আয়রন আছে, বিভিন্ন ছোট মাছে কিন্তু আমাদের আয়রন আছে, কলিজায় আমাদের কি আছে? আয়রন আছে। ক্লিয়ার? ওকে, যদি সবাই ক্লিয়ার হন সবাই একটু ডান লিখবেন। ওকে, পরের কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে? প্রোটিন পরিপাক কোথায় শুরু হয়? সবাইটা অ্যান্সার করার চেষ্টা করবেন, সবাইটা অ্যান্সার করার চেষ্টা করবেন, সবাইটা অ্যান্সার করার চেষ্টা করবেন। দেখেন কি দেওয়া আছে, প্রোটিন পরিপাক কোথায় শুরু হচ্ছে। আচ্ছা দেখেন, আমরা যাই খাই না কেন সে খাবারটা কিন্তু মাস্ট আপনার হজম হতে হবে। হজম যে হচ্ছে সেটাই বেসিক্যালি পরিপাক, তাই না? তো আমরা তো 3 ধরনের খাবার গ্রহণ করি, এটা তো আপনারা শুনছেন। কার্বোহাইড্রেট, ভাত মানে কার্বোহাইড্রেট, মাছ মাংস মানে প্রোটিন, তেল বা চর্বি হলো আমাদের ফ্যাট, তাই তো? আচ্ছা, ভালো কথা। আমার এখানে কোশ্চেনটা কি দেওয়া আছে, প্রোটিনের পরিপাকটা কোন জায়গা থেকে আমাদের শুরু হচ্ছে? আমাদের পরিপাক যে হচ্ছে সে পরিপাকের মধ্যে কিন্তু অনেকগুলো অঙ্গ থাকে, যেমন মুখ আছে, ডিউডেনাম আছে, ক্ষুদ্রান্ত আছে, পাকস্থলীতে আছে, কিন্তু সব অঙ্গ কিন্তু থেকে আমাদের সব ধরনের খাবারটা পরিপাক শুরু হয় না। আমার কোশ্চেনে কি দেওয়া আছে, প্রোটিন পরিপাক কোথায় শুরু হয়? দেখি কি অ্যান্সার করতে পারেন। অলরেডি অনেকে অ্যান্সার করছেন, আমি কিন্তু আবার বলতেছি, যে শেষ পর্যন্ত আজকে ক্লাসে থাকবে, যে সবার আগে সঠিক অ্যান্সার দিবে, যে সবচেয়ে বেশি সংখ্যক শেয়ার দিবে, মেনশন দিবে, তাকে কিন্তু নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বইটা একেবারে ফ্রি দিব। আমি নিজে বলে দিচ্ছি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সবাই অ্যান্সার করি। প্রোটিন পরিপাক কোথায় শুরু হচ্ছে বলেন? অলরেডি অ্যান্সার করছে, হ্যাঁ অলরেডি অনেকে অ্যান্সার করতেছেন। দেখেন, অবশ্যই মাথা রাখবেন, প্রোটিন পরিপাক শুরু হয় আপনার পাকস্থলীতে। প্রোটিন পরিপাক কোথায় শুরু হচ্ছে বলেন তো? পাকস্থলীতে শুরু হয়, ঠিক আছে? প্রোটিন পরিপাক তাহলে কোথায় শুরু হচ্ছে? পাকস্থলীতে। আচ্ছা, আমাকে এখানে প্রোটিন না দিয়ে যদি আমাকে দিত যে কার্বোহাইড্রেট পরিপাক কোথায় শুরু হয়, সেক্ষেত্রে অ্যান্সার কি হবে বলেন সবাই? আমাকে প্রশ্ন যদি পরীক্ষার মধ্যে দিত কার্বোহাইড্রেট পরিপাক কোথায়, দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারেন। কার্বোহাইড্রেট পরিপাক কোথায় শুরু হচ্ছে? মুখে, ডিউডেনামে, ক্ষুদ্রান্তে? মাথা রাখবেন, কার্বোহাইড্রেট পরিপাক শুরু হবে কিন্তু মুখে, আর প্রোটিন পরিপাক শুরু হচ্ছে কোথায়? পাকস্থলীতে। 7 নম্বর কোশ্চেনে সবাই ক্লিয়ার হলে সবাই একটু ডান লিখবেন, সবাই যদি ক্লিয়ার হয় সবাই একটু ডান লিখেন। ওকে, অলরেডি আমাদের সাথে কে কে জয়েন করেছেন একটু দেখি। মিনিমা, মির্জান, আসিনা সুলতানা, নীলা, আনিশা ইসলাম, মেহেদিনা, শেফায়েত হাসান, দিনা আক্তার। ওকে, ঠিক আছে। দিনা আক্তার বলছে স্যার সবার আগে উত্তর দেই কিন্তু উত্তর সঠিক হয় না, এর কারণ কি? এর কারণ হলো প্র্যাকটিসের ল্যাকনেস। বেশি বেশি করে অ্যান্সার দিতে হবে, ভুল থেকে কিন্তু মানুষ শিখে, ঘাবড়ানোর কিছু নাই, ঠিক আছে? ওকে, আমি পরের কোশ্চেনে চলে আসছি, 8 নম্বর কোশ্চেনে। সবাইটা অ্যান্সার করেন তো, এটা সবারই কিন্তু পারা উচিত, সবাইটা অ্যান্সার করবে, এটা কিন্তু সবারই কিন্তু আমাদের পারা উচিত। আচ্ছা, কোশ্চেনটা কি দেওয়া আছে, তাপমাত্রা বৃদ্ধি করলে অর্ধপরিবাহীর রোধ কি পায় আসলে? বুঝেন ব্যাপারটা, তাপমাত্রা আপনি বাড়ালে অর্ধপরিবাহীর যে রোধ আছে মানে আর যে আছে, সেই তাপমাত্রার সাথে অর্ধপরিবাহীর
আর এর সম্পর্ক কিরকম? বলেন, সবাই একটা কমেন্ট করেন। সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? এটা তো আপনারা জানেন। সমানুপাতিক মানে কি? যদি তাপমাত্রা বাড়ে রোদ বাড়বে, তাপমাত্রা কমলে রোদ কমবে। আর ব্যস্তানুপাতিক মানে কি? তাপমাত্রা বাড়লে কমবে, কমলে বাড়বে। আমার এখানে পয়েন্টটা কি দেওয়া আছে, সবাই অ্যান্সার করেন। তাপমাত্রা বৃদ্ধি করলে অর্ধপরিবাহী রোধ, তার মানে কি? তাপমাত্রা অর্ধপরিবাহী তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক কিরকম? মাথায় রাখবেন আপনারা, অর্ধপরিবাহীর তাপমাত্রার সাথে রোধের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, তাই তো? তাহলে আপনারা একটু অ্যান্সার করেন, এটা কি হবে? সবাই একটু আপনারা অ্যান্সার করেন, বলেন। অলরেডি অনেকে অ্যান্সার করতেছে, খুব সুন্দর, মাশাআল্লাহ। তাপমাত্রা বৃদ্ধি করলে যেহেতু ব্যস্তানুপাতিক, অ্যান্সার কি হবে? রোধ হলো হ্রাস পাচ্ছে। ক্লিয়ার সবাই? ওকে, দেখি কে কে সঠিক অ্যান্সার করেছেন। আচ্ছা, ব্যস্তানুপাতিক ইমরান হাসান, ইমরান ধন্যবাদ। দিনা আক্তার, ওকে, সবাই অ্যান্সার করবো, ঠিক আছে। পরের কোশ্চেন আমি চলে আসছি, দেখেন পরের কোশ্চেনটা দেখেন আমাদের কি দেওয়া আছে। নিচের কোন রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান ঘটে না? কথা বলেন। নিচের 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 কোন রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান ঘটে না? সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। নিচের কোন রাসায়নিক বিক্রিয়া? এখানে কিন্তু যে অপশনগুলো দেওয়া আছে আপনাদেরকে, প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো রাসায়নিক বিক্রিয়া। যেমন দেখেন, দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া মানে কি? কোনো কিছুর সাথে যদি আপনি অক্সিজেন যুক্ত করেন, সেটা কিন্তু একটা দহন বিক্রিয়া। কার্বনের সাথে অক্সিজেন যুক্ত করে কার্বন ডাই অক্সাইড হচ্ছে, এটা কিন্তু একটা দহন বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, বিয়োজন বিক্রিয়া মানে কি? যেমন দেখেন, ফসফরাস পেন্টাক্লোরাইড, এটাকে যদি আপনি ভাঙেন, ভেঙে কি হলো? ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস কি হলো? ক্লোরিন হলো। এটাও কিন্তু আমাদের একটা বিয়োজন বিক্রিয়া, ঠিক আছে। প্রশমন বিক্রিয়া মানে কি? এটা কিন্তু সবারই পারা উচিত। প্রশমন বিক্রিয়া মানে কি? অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় আমাদের যদি লবণ প্লাস পানি উৎপন্ন হয়, সেটা কিন্তু আমাদের প্রশমন। এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় এই কোশ্চেনটা পরীক্ষার মধ্যে দেয়। অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়াকে কি বিক্রিয়া বলে? আমি একটু সবার কাছ থেকে কমেন্ট শুনতে যাচ্ছি, জানতে যাচ্ছি, কারণ আজকের ক্লাসটা মূল উদ্দেশ্য হলো আপনাদের কাছ থেকে পড়াগুলো একটু রিকল করানো। বলেন, অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া করলে কি হচ্ছে? বলেন, অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া করলে লবণ আর পানি উৎপন্ন হচ্ছে, এবং অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াকে আমি কি বিক্রিয়া বলতেছি? প্রশমন বিক্রিয়া বলতেছি। তো এই যে সালোক সংশ্লেষণ বিক্রিয়া, এটা কিন্তু সবার আগেই অ্যান্সারটা এটা হবে না, সবার আগে অ্যান্সারটা কিন্তু হবে না। আমার কোশ্চেনটা কি দেওয়া আছে? কোন রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে না? আচ্ছা, কেউ কি আপনারা বলতে পারবেন ইলেকট্রনের আদান প্রদান ঘটনাটাকে আমরা কি 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 ধরনের বিক্রিয়া বলি? বলেন তো। ইলেকট্রনের আদান প্রদান যে হচ্ছে, এটাকে কিন্তু আমরা জারণ বিজারণ বিক্রিয়াও বলতে পারি। কি বিক্রিয়া বলতে পারি? বলেন সবাই। জারণ বিজারণ, জারণ বিজারণ বিক্রিয়াও কিন্তু বলতে পারি, কারণ জারণ বিজারণ বিক্রিয়া কথাটার অর্থই হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান ঘটানো। তাহলে আপনারা অ্যান্সার করেন তো। অলরেডি অ্যান্সার করেছেন নাসরিন সুলতানা, নীলা আহমেদ, সাব্বির, ফাহিম। ওকে, সবাই অ্যান্সার করি। তাহলে নিচের কোন রাসায়নিক ইলেকট্রন আদান প্রদান ঘটে না? হ্যাঁ, অবশ্যই অ্যান্সার কি হবে? গ। পরের কোশ্চেন সবাই কিন্তু অ্যান্সার করবেন। একেবারে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করা হয়েছে। এই ক্লাসটা করলে আমি ক্লাস এরকম করে নিচ্ছি যাতে ক্লাসে পড়াগুলো ক্লাসে আপনাদের হয়ে যায়, টেনশন করার কোনো দরকার নেই। সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন, মাথা খাটাবেন, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন কি দেওয়া আছে? বিওডি বলতে কি বোঝায়? সবাই একটু কমেন্ট করবেন। 4টা অপশন কিন্তু দেওয়া আছে। বিওডি, বলেন বিওডি বলতে কি বোঝায়? সবাই একটু কথা বলার চেষ্টা করুন, বলেন বিওডি বলতে কি বোঝায়? সবাই একটু কথা বলার চেষ্টা। বিওডি, বিওডি বলতে কি বোঝায়? সবাই একটু কথা বলেন, বলেন বিওডি বলতে কি বোঝায়? এখানে 4টা অপশন দেওয়া আছে। বায়োটিক অক্সিজেন ডিমান্ড, বায়োডিগ্রেডেবল অক্সিজেন ডিমান্ড, বাংলাদেশ অর্গানিক ডিপার্টমেন্ট, নাকি বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড? সবাই একটা অ্যান্সার করার চেষ্টা করেন, বলেন বিওডি এ কথাটার অর্থ কি? সবাই একটা কথা বলবেন। বিওডি কথাটার অর্থ কি? বলেন, দেখি কি অ্যান্সার করতে পারেন। সবার আগে কি অ্যান্সার করতে পারেন? 10-এর অ্যান্সার আবু রায়হান জিকে বলেছে, সবার আগে মনে হয় আরিনা নাসরিন অ্যান্সার করেছে।
দেখি সঠিক অ্যান্সার দিতে হবে। বলেন বিওডি মানে কি? বিওডি এ কথাটার মানে হচ্ছে যে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আবার বলতেছি, বিওডি এ কথাটার মানে কি? বলেন বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে 10 এর অ্যান্সার কি হচ্ছে? 10 এর অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, আমাদের সাথে অলরেডি কে কে জয়েন হয়েছে? ডায়েরির প্রথম পাতার সংগ্রাম, জীবন নাহার, ইউনুস আলী, খোকন আলী। ওকে, ঠিক আছে, সবাই একটু দেখি আমার সামনে, বেশি না, মাত্র 10 জন করে ফ্রেন্ড রেখে আমরা একটু মেনশন করবো, দেখি। ওকে, পরের কোশ্চেন দেখেন, সবাই কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবেন। বাংলাদেশের প্রথম জিএম উদ্ভিদ কোনটা? সবাই অ্যান্সার করার চেষ্টা করেন। বলেন বাংলাদেশের প্রথম জিএম উদ্ভিদ কোনটা? ধন্যবাদ ইমরান হাসান, ইমরানকে খুব সুন্দর করে রেসপন্স করার জন্য। বাংলাদেশের প্রথম জিএম, আচ্ছা এই জিএম কথাটার মানে কি আমাকে সেটা তো বুঝতে হবে। বলেন জিএম উদ্ভিদ কোনটা? জিএম এই কথাটার মানে হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড। জিএম কথাটার অর্থ কি? বলেন জেনেটিক্যালি মডিফাইড। তাহলে একটু সবার কাছ থেকে অ্যান্সার জানতে চাচ্ছি, আরো শেয়ার দিতে হবে, বিশ্লেষণ আরো শেয়ার দিতে হবে। বাংলাদেশের প্রথম জিএম উদ্ভিদ কোনটা? বলেন বিটি, বিট ডাল, বিট কলা, বিট বেগুন নাকি বিট তুলা? বলেন সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন। বাংলাদেশের প্রথম জিএম উদ্ভিদ কোনটা? বলেন বাংলাদেশের প্রথম জিএম উদ্ভিদ মানে কি? জেনেটিক্যালি মডিফাইড কোনটা? সবাই একটু অ্যান্সার করবেন। অবশ্যই মাথায় রাখবেন বাংলাদেশের প্রথম জেনেটিক্যালি মডিফাইড উদ্ভিদ হচ্ছে যে বিট বেগুন। সবাই একটু কমেন্ট করেন, কমেন্ট করলে কিন্তু আপনাদের পড়াটা হয়ে যাবে। বলেন বাংলাদেশের প্রথম জেনেটিক্যালি মডিফাইড উদ্ভিদ কোনটা? বিট বেগুন। বিট বেগুন, ঠিক আছে, অ্যান্সার কি হচ্ছে? বিট বেগুন। তাহলে 11 অ্যান্সার কত হচ্ছে? 11 অ্যান্সার হচ্ছে গ। দেখি কে অ্যান্সার করতে পেরেছেন সঠিক। অ্যান্সারকে সঠিক করতে পেরেছেন মোহাম্মদ আব্দুল্লাহ। ওকে, সবাই অ্যান্সার করেন। বাংলাদেশের প্রথম জিএম উদ্ভিদ কোনটা? বিট বেগুন। তার সবাই একটু কমেন্ট করেন বাংলাদেশের প্রথম জিএম উদ্ভিদটা কোনটা? বিট বেগুন। ওকে, আচ্ছা পরের কোশ্চেন আমি চলে আসতেছি, 52 নম্বর কোশ্চেনটা। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। দেন পরের কোশ্চেনটা কি দেওয়া আছে? নিচের কোন ধর্ম শব্দ তরঙ্গ প্রদান করে না? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বলেন সবাই নিচের কোন ধর্মটা শব্দ তরঙ্গ প্রদান করে না? এখানে 4টা অপশনের কথা দেওয়া আছে, ব্যতিচার, অপবর্তন, প্রতিসরণ, সমবর্তন। সবাই একটু অ্যান্সার করতে, আচ্ছা আমাকে একটু অ্যান্সার করেন তো, শব্দ তরঙ্গ এটা কি ধরনের তরঙ্গ? বলেন সবাই, শব্দ তরঙ্গ কি অনুদৈর্ঘ্য তরঙ্গ নাকি অনুপ্রস্থ তরঙ্গ? আমি সবার কাছ থেকে একটু কমেন্টটা শুনতে যাচ্ছি। আমার কোশ্চেনটা হচ্ছে যে শব্দ তরঙ্গ কি ধরনের তরঙ্গ? অনুদৈর্ঘ্য নাকি অনুপ্রস্থ তরঙ্গ? একদম বেসিক কথা, সবাই পারা উচিত। বলেন শব্দ তরঙ্গ কি ধরনের তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গ নাকি অনুপ্রস্থ? মাথা রাখবেন শব্দ তরঙ্গটা কিন্তু এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ। এগেন আই রিপিট মাই ডিয়ার স্টুডেন্টস, শব্দ তরঙ্গ এটা কি ধরনের তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো আপনাদের মাথার মধ্যে রাখতে হবে যে অনুদৈর্ঘ্য তরঙ্গ আপনার ব্যতিচার দেয়, অনুদৈর্ঘ্য তরঙ্গ আপনার অপবর্তন দেয়, অনুদৈর্ঘ্য তরঙ্গ আপনার প্রতিসরণ দেয়। তিনটাই কিন্তু আপনার অনুদৈর্ঘ্য তরঙ্গ দিচ্ছে। কিন্তু কোন ধর্ম শব্দ তরঙ্গ প্রদান? কিন্তু সমবর্তন এটা কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ দেয় না। এটা কিন্তু কোন ধরনের তরঙ্গ দিচ্ছে? এটা কিন্তু আপনার অনুপ্রস্থ তরঙ্গ দিচ্ছে। কোন তরঙ্গ দিচ্ছে? অনুপ্রস্থ তরঙ্গ দিচ্ছে। তাহলে আপনারা বলেন 12 এর অ্যান্সার কি হবে? আমি অ্যান্সারটা বলে দিছি, আপনাদের কাছে একটু শুনতে যাচ্ছে। 12 এর অ্যান্সার কি হবে দেখি কে কমেন্ট করতে পারেন। বলেন ধন্যবাদ তানিয়া বিনতে হাসান। ওকে, সবাই অ্যান্সার করেন। নিচের কোন ধর্ম? অবশ্যই অ্যান্সার হচ্ছে সমবর্তন হচ্ছে। অনেকে সঠিক অ্যান্সার করেছেন, দেখি কে সঠিক অ্যান্সার করেছে। ডায়েরির প্রথম পাতার সংগ্রাম। ওকে, সবাই একটু আমরা আমার সামনে ফ্রেন্ডকে একটু মেনশন করব। পরে আমি 13 নম্বর কোশ্চেনটা চলে আসে, এটা কিন্তু সবারই পারা উচিত। সবারই আজকের কোশ্চেনগুলা এরকম করে সাজানো হয়েছে, আজকের ক্লাসটা যদি শেষ পর্যন্ত করেন, বিলিভ ইট আর নট, ইটস মাই চ্যালেঞ্জ, আজকের এই ক্লাস থেকে আপনারা যে কোনো পরীক্ষায় বিজ্ঞানের আপনারা বিসিএস পরীক্ষা অ্যাটলিস্ট 5 থেকে 6টা কোশ্চেন কিন্তু আপনারা কমন পাবেন। তো ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারতেছেন আপনারা, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখেন, কোশ্চেনে কি দেওয়া আছে? পরম শূন্য তাপমাত্রা কত? সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন। দেখি 13 নম্বর কোশ্চেনটা কিন্তু সবারই পারা উচিত, এটা কিন্তু সবারই পারা উচিত। পরম শূন্য তাপমাত্রা কি?
32 কেলভিন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, নাকি -270 ডিগ্রি কেলভিন? সবার কাছ থেকে আমি অ্যান্সার জানতে যাচ্ছি, এবং বেশি না, আমার সামনে মাত্র 10 জন করে সবাই ক্লাসটা একটু ফ্রেন্ডকে সবাই মেনশন করেন এবং সবাই একটু ক্লাসটা শেয়ার দিবেন। ওকে, সবাই একটু অ্যান্সার করেন। পরম শূন্য তাপমাত্রা কত? সবাই পারা উচিত কিন্তু, বলেন পরম শূন্য। দিনা আক্তার বলেছেন, হ্যাঁ ধন্যবাদ দিনা আক্তারকে। তাহলে পরম শূন্য তাপমাত্রা আমি লিখে দিচ্ছি, পরম শূন্য তাপমাত্রা হচ্ছে যে -270 ডিগ্রি সেন্টিগ্রেড। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এই কোশ্চেনটা হয়তো বিসিএস এ পেলেও পেতে পারেন আপনারা। কোশ্চেনটা কি দেওয়া আছে? পরম শূন্য তাপমাত্রা কত? সবাই কমেন্ট করেন, -270 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যান্সার হচ্ছে যে গ। 13 অ্যান্সার কত? গ। ক্লিয়ার? 14 নম্বর কোশ্চেন আমি চলে আসতেছি, এটা সবারই পারা উচিত। বলেন, আকাশের রং নীল হয় আলোর কোন ধর্মের কারণে? এই যে আকাশ বলে না, আকাশ বিশালতার প্রতিমা, আকাশের যে কালারটা নীল হচ্ছে, এই আকাশের রংটা নীল হচ্ছে কিসের জন্য? এটা কিন্তু একটা ফিজিক্সের টার্ম আছে, এখানে পদার্থের একটা ব্যাপার আছে। কিসের জন্য আলোর রংটা আমাদের কি হচ্ছে নীল, মানে আলোর রংটা কেন নীল হচ্ছে? সমাবর্তনের জন্য, অপবর্তনের জন্য, বিক্ষেপণের জন্য, নাকি বিচ্ছুরণের জন্য? আমি সবার কাছ থেকে অ্যান্সারটা করব না, একটু আমি অ্যান্সার জানতে চাচ্ছি, এবং একটু বেশি বেশি করে আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করি, যে সবচেয়ে বেশি সংখ্যক আমরা ফ্রেন্ডে মেনশন করব, তা কিন্তু আমাদের নাসিসের ক্যারিয়ার প্লাস বোর্ডে একেবারে ফ্রি পেয়ে যাবেন। আচ্ছা বলেন, আলোর আকাশের কালারটা যে নীল হচ্ছে, এটা কোন ধর্মের জন্য হচ্ছে? সমাবর্তনের জন্য হচ্ছে, অপবর্তনের জন্য হচ্ছে, বিক্ষেপণের জন্য হচ্ছে, নাকি বিচ্ছুরণের জন্য হচ্ছে? না, অনেকে আপনারা বিক্ষেপণ বলতেছেন। অলরেডি দেখি কে সঠিক অ্যান্সার করেছেন, মোহাম্মদ সাইফুল ইসলাম সবার আগে সঠিক অ্যান্সার করেছেন। হ্যাঁ, আকাশের রং নীল হচ্ছে এটার জন্য দায়ী যেটা, অনেকে আপনারা বলবেন যে বিক্ষরণ, না, এটা অ্যান্সার হচ্ছে বিচ্ছুরণ। মাথায় ঢেকে রাখবেন, বিচ্ছুরণ। কারণ আমাদের যখন আলোটা বিচ্ছুরণ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আকাশের কালারটা আমরা কি দেখতে পাচ্ছি? ব্লু দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই জন্য অ্যান্সারটা কি হচ্ছে? 14 অ্যান্সার কত? খ। ক্লিয়ার? 14 নম্বর কোশ্চেনটা সবাই ক্লিয়ার হয়েছেন কিনা? যদি সবাই ক্লিয়ার হন, একটু সবাই কমেন্টে ইয়েস লিখে দেন। যারা এখন পর্যন্ত শেয়ার দেননি, এখন পর্যন্ত ফ্রেন্ডের মেনশন করেননি, তারা ভুল করতেছেন, গিফট থেকে আপনারা দূরে সরে যাচ্ছেন। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন আমি চলে আসতেছি। 15 নম্বর কোশ্চেন দেখেন, সবাই অ্যান্সার করার চেষ্টা করে, এটা সবারই পারা উচিত, একেবারে পারা উচিত। এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে দেয়। দেখেন কোশ্চেনটা কি দেওয়া আছে? অ্যালুমিনিয়াম নিউক্লিয়াসের সংকেত এত হলে এর নিউট্রন সংখ্যা কত? এটা কিন্তু খুবই একটা ইজি কোশ্চেন, যারা জানেন তাদের পারা উচিত। এটা সবাই একটু অ্যান্সার করবেন, সবাই একটু এটা অ্যান্সার করবেন। বলেন, অ্যালুমিনিয়াম নিউক্লিয়াসের সংকেত যদি এটা হয়, তাহলে নিউট্রন সংখ্যা কত হচ্ছে? বলেন। আমি অ্যান্সারটা করব না, 15 নম্বর কোশ্চেনটা দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারেন। আচ্ছা, এই যে 13 মানে কি বলেন তো? এটা কি এর পারমাণবিক সংখ্যা, তাই না? এর মানে কি? পারমাণবিক সংখ্যা। এই 27টা কি বলেন তো? এই 27টা হচ্ছে আমাদের ভর সংখ্যা। 27টা কি সংখ্যা? ভর সংখ্যা। ভর সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, পারমাণবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ। যাই হোক, এখন আমার এখানে কোশ্চেনে কি দেওয়া আছে? নিউট্রন সংখ্যা কত সেটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, নিউট্রন সংখ্যা বের করার সূত্রটা কি? ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। তাহলে অ্যান্সার কি হচ্ছে? 14। দেখি তো সবার আগে কে অ্যান্সার করেছেন? সবার আগে অ্যান্সার করেছেন জান্নাতুল ইভা। ধন্যবাদ জান্নাতুল ইভাকে। তাহলে অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসের সংকেত, তার মানে কি এরকম? এখানে আমি কোশ্চেন দিচ্ছি যে এইটা, তার মানে এরকম যে কোনো জিনিস দিতে পারে, কিন্তু যে কোনো জিনিস দিলে আপনাকে বুঝতে হবে যে এই ভর সংখ্যার সাথে যদি আপনি পারমাণবিক সংখ্যা মাইনাস করেন, তাহলেই কিন্তু আপনি কি পাচ্ছেন বলেন তো? নিউট্রন সংখ্যা পাচ্ছেন। ঠিক আছে, তাহলে অবশ্যই এখানে অ্যান্সারটা কি হচ্ছে? 14 হচ্ছে। ঠিক আছে, ওকে। দেখি আমাদের সাথে কে কে জয়েন করেছেন। মনকন্যা, ওকে। উৎপল কুমার মন্ডল, জনিয়া জনি, ওকে ওকে, ঠিক আছে। তো যারা এখন পর্যন্ত ফ্রেন্ডের মেনশন করি নাই, একটু আমার সামনে 10 জন ফ্রেন্ডেরকে মেনশন করি। ওকে, পরের কোশ্চেন চলে আসে। দেখেন, ব্লু ভিট্রিয়লের সংকেত কোনটি? আমি কোশ্চেন অ্যান্সার করব না, সবাই অ্যান্সার করেন। বলেন, ব্লু ভিট্রিয়লের সংকেত কোনটি? সবাই একটু অ্যান্সার করি আমরা। ব্লু ভিট্রিয়লের সংকেত কোনটি? এটা সবারই কিন্তু পারা উচিত। এখানে 4টা অপশন দেওয়া আছে।
জিঙ্ক সালফেট ইন্টু 7 অণু পানি, কপার সালফেট ইন্টু 5 অণু পানি, ফেরাস সালফেট ইন্টু 7 অণু পানি, ম্যাগনেসিয়াম সালফেট ইন্টু 7 অণু পানি। একটু সবাই অ্যান্সার করা আছে ব্লু ভিট্রিয়ল। আচ্ছা, কেউ কি আপনারা বলতে পারবেন ব্লু ভিট্রিয়ল? এটা কিন্তু আপনারা সবাই নাম শুনেছেন, তাই না? ব্লু ভিট্রিয়ল, ঠিক আছে। ব্লু ভিট্রিয়লের বাণিজ্যিক নাম কি বলেন তো? সবাই এটা কমেন্ট করে জানায় দেন, বলেন ব্লু ভিট্রিয়লের বাণিজ্যিক নাম কি? ধন্যবাদ রুবিনা আক্তারকে। ব্লু ভিট্রিয়লের বাণিজ্যিক নাম কি? মাথা রাখবেন, ব্লু ভিট্রিয়লের বাণিজ্যিক নাম হলো তুত, ঠিক আছে। অনেক সময় দেখবেন, আমি একটু কথা যদি বলি, কাপড় ধোয়ার জন্য আমরা যে নীলটা ইউজ করি না, নীলটা সবাই তো দেখছেন, কে কে দেখছেন সবাই কমেন্টে জানায় দেন। কাপড় ধোয়ার জন্য, বিশেষ করে সাদা কাপড়, সাদা শার্ট, সাদা গেঞ্জি ধোয়ার জন্য আমরা যে নীলটা ব্যবহার করি, সেই নীলটাই বেসিক্যালি ওই ব্লু ভিট্রিয়ল, এটাকে আমরা তুত বলি। ক্লিয়ার? এর সংকেতটাকে আমি সেটা জানতে চাইছি। এর সংকেতটা হচ্ছে যে কপার সালফেট আর 5 অণু পানি। এগেন আই রিপিট, ব্লু ভিট্রিয়লের সংকেতটাকে সবাই একটু কমেন্টে জানায় দেন। কপার সালফেট আর কয় অণু পানি? 5 অণু পানি। আচ্ছা, আমাকে এই কোশ্চেনটা যদি একটু ঘুরায় দেয়, যদি বলে কখনো পরীক্ষার মধ্যে, সবার কাছ থেকে আমি কমেন্ট কিন্তু শুনবো, দেখবো যে কে সবার আগে আপনি কমেন্ট করছেন। যদি কোশ্চেন এরকম করে দেয়, বলেন তো তুতে, এগেন আই রিপিট, তুতে কয় অণু পানি থাকে? সবাই একটু কমেন্ট করেন, বলেন তুতে কয় অণু পানি থাকে? সবাই একটু ফাস্ট অ্যান্সার করার চেষ্টা করেন, দেখি কে সবার আগে অ্যান্সার করে। বলেন তুতে কয় অণু পানি থাকে? বলেন তুতে কয় অণু পানি থাকে? কোশ্চেন হলো তুতে কয় অণু পানি থাকে? সবাই কমেন্ট করেন, বলেন কোশ্চেন হলো তুতে কয় অণু পানি থাকে? দেখি কে কোশ্চেন করতে পারবেন। তুতে কয় অণু? আচ্ছা, এটা কিন্তু ভুল করার কোনো দরকার নাই। তুত মানে তো কপার সালফেট আর 5 অণু পানি, তার মানে বুঝতে পারতেছে এখানে 5 অণু আমাদের পানি থাকতেছে, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন আমি চলে যাচ্ছি, 17 নম্বর কোশ্চেনটা। সবাই অ্যান্সার করেন, বলেন কোনটি অধিক শক্তিশালী? সবাই কমেন্ট করেন, বলেন কোনটি অধিক শক্তিশালী? দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারেন। কোনটি অধিক শক্তিশালী? সবাই ফার্স্ট অ্যান্সার করেন। কোনটি? এখানে 4টা অপশন দেওয়া আছে। HClO3 দ্যাট মিন্স পারক্লোরো অ্যাসিড, HNO3 মানে নাইট্রিক অ্যাসিড, H3PO4 মানে ফসফরিক অ্যাসিড, আর হচ্ছে নাইট্রোজেন। দেখেন নাইট্রোজেন কিন্তু এটা আগেই কিন্তু আমাদের বাদ পড়ে যাচ্ছে, তার মানে আমাদের অ্যান্সার কিন্তু 3টার মধ্যে হচ্ছে। মানে কোনটি অধিক শক্তিশালী আমাদের অ্যাসিড? সবাই অ্যান্সার করেন, কোনটি অধিক শক্তিশালী অ্যাসিড? HClO3 মানে কি? সবাই কমেন্ট করেন। পারক্লোরিক অ্যাসিড। HNO3 মানে কি? নাইট্রিক অ্যাসিড। H3PO4 মানে কি? আমাদের ফসফরিক অ্যাসিড। কোনটি শক্তিশালী অ্যাসিড? দেখি শেষ মুহূর্তে কে কত বেশি ফ্রেন্ড রেখে মেনশন করতে পারেন, দেখি কে কত বেশি ফ্রেন্ড রেখে মেনশন করতে পারেন। আচ্ছা, আফরোজা সুলতানা পাখি বলেছেন আপনি বলেন স্যার। হ্যাঁ, আমি তো বলবোই, কিন্তু আপনাদের কাছ থেকে তো আপনাদের কথা আমি শুনতে চাই, তাই না? আচ্ছা, তো আমার কোশ্চেনটা হচ্ছে যে কোনটি অধিক শক্তিশালী অ্যাসিড? HClO3, তারপর নাইট্রিক অ্যাসিড নাকি কোনটা? অবশ্যই মাথায় রাখবেন, এখানে নাইট্রিক অ্যাসিড মানে HNO3 নাইট্রিক অ্যাসিড, এটা কিন্তু অবশ্যই আমাদের কি অ্যাসিড বলেন তো? শক্তিশালী অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের কি অ্যাসিড? শক্তিশালী অ্যাসিড। দেখি কে সবার আগে অ্যান্সার করেছেন। ধন্যবাদ নুরুন নাহার ননিকে, আপনি সবার আগে অ্যান্সার করেন। বারবার বলতেছি যে শেষ পর্যন্ত ক্লাসে থাকবেন, শেষ পর্যন্ত ক্লাসে সঠিক উত্তর দিবেন, সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ মেনশন দিবেন, তাকে আমি নিজে নাসির স্যারের কেরিয়ার প্লাস বইটা ফ্রি দিব, ঠিক আছে। তো এই অপশনটা কেউ মিস করতে যায় না, ঠিক আছে। পরের কোশ্চেনে চলে আসে, 18 নম্বর কোশ্চেনে দেখেন, বলেন রড আয়রনের কার্বনের পরিমাণ কত? 4টা অপশন দেওয়া আছে, সবাই কমেন্ট করেন। রড আয়রনে কার্বনের পরিমাণ কত? এটা কিন্তু একেবারে বুঝার ব্যাপার। 2 থেকে 5%, 0.25 থেকে 1.7%, 1.7 থেকে 2.5%, 0.12 থেকে 0.25%। সবাই একটা কমেন্ট করেন, ফার্স্ট কমেন্ট করার চেষ্টা করেন। রড আয়রনে কার্বনের পরিমাণ কত? বারবার বলবো, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। রড আয়রনে কার্বনের পরিমাণ কত? বলেন রড আয়রনে কার্বনের পরিমাণ হচ্ছে 0.12 থেকে 0.25%। রড আয়রনে কার্বনের পরিমাণ কত বলছি বলেন? 0.12 থেকে 0.25%। তাহলে এটা অ্যান্সার কি হচ্ছে? এটা অ্যান্সার হচ্ছে ঘ। দেখি কি অ্যান্সার করেছেন। ধন্যবাদ জীবন নাহারকে, তারপরে ধন্যবাদ সবাই অ্যান্সার করেন, ধন্যবাদ রুকসানা আক্তারকে। ওকে, আমি পরের কোশ্চেন আমি চলে আসতেছি, 19 নম্বর কোশ্চেনটা। এটা কিন্তু সবারই পড়া উচিত। বলেন ফুলারিন
কোন মৌল দ্বারা গঠিত? এটা কিন্তু সবারই পারা উচিত, একদম বেসিক কোশ্চেন, সবারই পারা উচিত এবং কোশ্চেনটা বিশেষ জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলেন, ফুলারিন কোন মৌল দ্বারা গঠিত? নাইট্রোজেন, নাইট্রোজেন দ্বারা গঠিত, কার্বন দ্বারা গঠিত, হাইড্রোজেন দ্বারা গঠিত, নাকি ফসফরাস দ্বারা গঠিত? আমাকে আগে বুঝতে হবে যে ফুলারিন এটা কিন্তু কার্বনের একটা রূপভেদ। এগেন আই রিপিট, ফুলারিন এটা একটা কার্বনের একটা রূপভেদ। কার্বনের রূপভেদ যেমন গ্রাফাইট আছে, কার্বনের রূপভেদ যেমন হিরোক আছে, ঠিক তেমনি ফুলারিন এটাও কিন্তু কার্বনের একটা রূপভেদ। তো আপনারাই বলেন এটা অ্যান্সার কি হবে? ফুলারিন কোন মৌল দ্বারা গঠিত? ধন্যবাদ শাহ মোরসালিন সবার আগে অ্যান্সার করার জন্য। হ্যাঁ, ফুলারিন অবশ্যই আমাদের কার্বন দ্বারা গঠিত। ঠিক আছে, আমি 20 নম্বর কোশ্চেনে চলে আসবো, সবাই একটু অ্যান্সার করেন। রক্তে লোহিত রক্তকণিকা আর শ্বেত রক্তকণিকা এর অনুপাত কত? এটা কিন্তু সবারই পারা উচিত। রক্তে লোহিত রক্তকণিকা আর শ্বেত রক্তকণিকা, তার মানে কি রক্তে আপনার আরবিসি আর ডব্লিউবিসি এর অনুপাত কত? 1:1:700, 700:1, 1:500, নাকি 500:1? মাথা রাখবেন। হ্যাঁ, আমরা সবার আগে অ্যান্সার করেছেন শাহ মোরসালিন, সবার আগে অ্যান্সার করেছেন। হ্যাঁ, তো রক্তে আরবিসি এবং ডব্লিউবিসি এর রেশিওটা হচ্ছে যে 700:1। কিন্তু আমাকে যদি কোশ্চেনটা এরকম করে দিত যে ডব্লিউবিসি আর আরবিসি এর অনুপাতটা কত, সেক্ষেত্রে কিন্তু কি হতো? 1:700 হতো। বিশেষ অ্যান্সার কত হবে? আমি সবার কাছ থেকে তো সবার আগে অ্যান্সারটা শুনতে আছে। বলেন বিশেষ অ্যান্সার তাহলে কি হচ্ছে? অবশ্যই ধন্যবাদ নাজমাস ওয়ার্ল্ডকে। হ্যাঁ, বিশেষ অ্যান্সার 700:1 হচ্ছে। ওকে, 21 নম্বর কোশ্চেন আমি চলে আসবো, সবাই অ্যান্সার করেন। জীববিজ্ঞানের যে শাখায়, সবাই ফার্স্ট অ্যান্সার করার চেষ্টা করেন। বলেন, জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীদেহের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? মানে বায়োলজিতে বেশ কিছু ব্রাঞ্চ আছে, যেমন ফিজিওলজি, অ্যানাটমি, হিস্টোলজি, সাইটোলজি। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে যে কোন শাখায় আপনার প্রাণীদেহের অভ্যন্তরীণ গঠন নিয়ে আলোচনা, দ্যাট মিনস প্রাণীদেহের ভিতরে কি আছে না আছে এগুলা নিয়ে আলোচনা করা হবে? সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন। বলেন, সবাই অ্যান্সার করার চেষ্টা করেন। তবে জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীদের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আলোচনা করা হয় না, ফিজিওলজিতে আলোচনা করা হয় না, হিস্টোলজিতে আলোচনা করা হয় না, সাইটোলজিতে আলোচনা করা হয় না, আলোচনা করা হচ্ছে কোথায়? অ্যানাটমিতে। অ্যানাটমিতে যারা মেডিকেলে পড়েন, যারা মেডিকেলে পড়তেছেন তাদের কিন্তু একটা সাবজেক্টের নাম আছে অ্যানাটমি। অ্যানাটমি হলো এমন একটা সাবজেক্ট যেখানে জীবদেহের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আলোচনা করা হয়। অবশ্যই ধন্যবাদ মিথিকা মির্জাকে, সবার আগে আপনি সঠিক অ্যান্সার করেছেন। ওকে, তো শেষ মুহূর্তে একটু দেখি কে কতজন ফ্রেন্ডকে আমরা মেনশন করতে পারেন। পরের কোশ্চেন চলে আসে, দেখেন। একজন মানুষের দেহের ওজন 80 কেজি, উচ্চতা 1.8 মিটার হলে বিএমআই কত হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এবং এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে দেয়। এই টাইপের কোশ্চেন কি আমাদের পরীক্ষার মধ্যে হচ্ছে দেয়। সবাই অ্যান্সার করার চেষ্টা করেন, কি হবে বলেন তো? আচ্ছা, বিএমআই এই টার্মটা কে কে শুনেছেন? একটু যারা শুনেছেন তারা একটু কমেন্টে ইয়েস লিখবেন। বিএমআই এর এককটা কি বলেন তো? কেজি পার মিটার স্কয়ার। বিএমআই মানে কি? ওজন ডিভাইডেড বাই উচ্চতা। এটা শুনছেন কে কে? এটা কথা বলেন। বিএমআই মানে কি? কেজি পার হচ্ছে মিটার স্কয়ার, তাই না? তো এখন দেখেন কেজি কত আছে আমাদের এখানে? 80 আছে, তাই তো? আচ্ছা, ওজন কত দেওয়া আছে? ওজন দেওয়া আছে 1, উচ্চতা 1.8, তারপর স্কয়ার। এটাকে যদি ভাগ করেন, ভাগ করলে আপনাদের কত হচ্ছে বলেন তো? 24.7 হচ্ছে। কত হচ্ছে? 24.7। এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষার জন্য আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন মানুষের ওজন যদি এত হয়, উচ্চতা এত হলে বিএমআই কত হবে? এই কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলবেন। নাজমিট ওয়ার্ল্ড ধন্যবাদ, সাবরিনা মমতাজ ওকে ধন্যবাদ, সবাই একটু কথা বলবেন। এই কোশ্চেনটা বুঝতে পেরেছেন কিনা সবাই কথা বলবেন, ঠিক আছে? ওকে, আমি পরের কোশ্চেনে চলে আসছি। 23 নম্বর কোশ্চেনটা, নিচের কোনটি আরএনএ ভাইরাস? খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ভাইরাস কিন্তু দুই ধরনের ভাইরাস কিন্তু আপনারা পাবেন। এগেন রিপিট, কয় ধরনের ভাইরাস আপনারা পাবেন? দুই ধরনের ভাইরাস পাবেন।
একটা হচ্ছে ডিএনএ ভাইরাস, আর এটা কি ভাইরাস বলেন সবাই? আরএনএ ভাইরাস। এখানে রিপিট, একটা হচ্ছে ডিএনএ ভাইরাস, এটা কি ভাইরাস বলছে সবাই কথা বলবেন, ডিএনএ ভাইরাস, এটা কি ভাইরাস? আরএনএ ভাইরাস, ঠিক আছে? আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে যতগুলা হচ্ছে যে উদ্ভিদ ভাইরাস আপনি পাবেন, এখানে রিপিট কি বলছি, যত উদ্ভিদ ভাইরাস আপনি পাবেন, যত উদ্ভিদ ভাইরাস আপনি পাবেন, সকল উদ্ভিদ ভাইরাসে কিন্তু আমাদের ডিএনএ ভাইরাস। যেমন টিআইভি, এটা একটা উদ্ভিদ ভাইরাস, টি2 ভাইরাস, এটা একটা উদ্ভিদ ভাইরাস, ভ্যাকসিনিয়া, এটাও কিন্তু আমাদের একটা উদ্ভিদ ভাইরাস, তাই না? কিন্তু যত যত প্রাণী ভাইরাস আছে, যত প্রাণী ভাইরাস আছে, সকল প্রাণী ভাইরাস কিন্তু আমাদের আরএনএ ভাইরাস। আপনারা বলেন তো এখানকার মধ্যে কোনটা আমাদের প্রাণী ভাইরাস? সবাই একটা কথা বলার চেষ্টা করেন, এখানকার মধ্যে কোনটা আমাদের প্রাণী ভাইরাস? সবার আগে অ্যান্সার করেছেন মিথিকা মির্জা, ধন্যবাদ। তারপর হচ্ছে যে জীবন, ওকে। তাহলে নিচের কোনটি আরএনএ ভাইরাস? অবশ্যই আমাদের প্রাণী ভাইরাস কোনটা? করোনা ভাইরাস। অ্যান্সার কি হচ্ছে? ঘ। ওকে, আমি পরের কোশ্চেনে চলে আসব। দেখেন, যে সকল প্রাণী এক মানব দেহ থেকে অন্য মানব দেহে রোগ জীবাণু বহন করে তাকে আমরা কি বলি? চারটা অপশন আমাদের এখানে দেওয়া আছে, সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন। যে সমস্ত প্রাণী আপনার কি করতেছে, এক মানব দেহ থেকে অন্য মানব দেহে রোগ জীবাণু আপনার বহন করে তাকে আমরা কি বলি? ব্যাকটেরিয়া না, এটা অ্যান্সার কখনোই হবে না। এজেন্ট, হোস্ট নাকি ভেক্টর? এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। আপনাদের কাছ থেকে আমি অ্যান্সারটা জানতে চাচ্ছি, বলেন। যে সকল প্রাণী এক দেহ থেকে অন্য মানব দেহে রোগ জীবাণু আপনার বহন করে তাকে আমি কি বলি? ধন্যবাদ মারিয়া জান্নাত, আপনি মনে সবার আগে অ্যান্সার করেছেন। হ্যাঁ, যে সকল প্রাণী এক মানব দেহ থেকে অন্য মানব দেহে রোগ জীবাণু বহন করে তাকে আমি কি বলবো? অবশ্যই তাকে আমি ভেক্টর বলবো। কি বলবো? ভেক্টর বলবো। তাহলে অ্যান্সার কি হচ্ছে? ঘ। আপনারা সবাই কমেন্ট করেন 24 অ্যান্সার কি হচ্ছে? 24 অ্যান্সার হচ্ছে ঘ, ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেনে আমি চলে আসতেছি। দেখেন, একজন কমেন্ট করছে যে আজকে আমি কিছু বলবো না, যা খুশি নামে ডাকুক। আচ্ছা, সব খুশি ইচ্ছা করে তো সব নামে ডাকা যায় না। ওকে, পরের কোশ্চেন দেখেন, 25 নম্বর কোশ্চেনটা দেখেন কি দেওয়া আছে। অনৈচ্ছিক পেশি, সবাই একটা কথা বলার চেষ্টা করবেন। পরের কোশ্চেনটা কি দেওয়া আছে? 25 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে দেখেন তো। অনৈচ্ছিক পেশির কোষগুলো কি আকৃতির হয়? চারটা অপশন দেওয়া আছে। স্পিন্ডল আকৃতির হয়, নাকি আপনার মাকু আকৃতির হয়, নাকি লম্বাকৃতি হয়, নাকি? আচ্ছা, আমাকে একটু অ্যান্সার করেন তো, মানব দেহে কয় ধরনের পেশি আছে? আমার কোশ্চেনটা বুঝবেন, দেন অ্যান্সার করুন। কোশ্চেনটা কি বলছি? মানব দেহে কয় ধরনের পেশি আছে? অ্যান্সার হলো মানব দেহে 3 ধরনের পেশি আছে। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃদপেশি। ঐচ্ছিক পেশি যেগুলো নিজেকে আমরা কন্ট্রোল করতে পারি, অনৈচ্ছিক পেশি যেগুলো কন্ট্রোল নাই, আর হৃৎপিণ্ড যে পেশি দ্বারা তৈরি সেটা কিন্তু আমাদের হৃদপেশি। তো কোশ্চেনটা কি দেওয়া আছে? অনৈচ্ছিক পেশিগুলো কি আকৃতি হয়? সবসময় মাথা রাখবেন, অনৈচ্ছিক পেশিগুলো মাকু আকৃতির হয়। আপনারা কমেন্ট করেন 25-এর অ্যান্সার তাহলে কি হয়? অবশ্যই 25-এর অ্যান্সার হচ্ছে খ হবে। 25-এর অ্যান্সার কত? খ। 26 নম্বর কোশ্চেন আমি চলে আসতেছি। কোনটি ক্রোমোজোমে থাকে? ক্রোমোজোম কিন্তু আমরা সবাই জানি। ক্রোমোজোমকে আমরা কি বলি বলেন তো? ক্রোমোজোমকে আমরা কি বলবো? বংশগতির ধারক ও বাহক। সবাই একটু কমেন্ট করেন। যদি আমাকে প্রশ্ন পরীক্ষার মধ্যে দেয়, দেখি কে কে জয়েন করেছে। রাত্রি শেষ, আফরোজা, সুলতানা পাখি, সঞ্জানা আক্তার, ধন্যবাদ। সবাই একটু বেশি বেশি করে ফ্রেন্ড বলেন, বংশগতির ধারক ও বাহককে। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে দেয়। সবাই একটু কমেন্ট করেন, বংশগতির ধারক ও বাহককে। অ্যান্সার কি হবে? ক্রোমোজোম। অলরেডি একজন ওনার সবার আগে অ্যান্সার করেছেন। এই ক্রোমোজোমের মধ্যে আপনার ডিএনএ থাকে, ক্রোমোজোমের মধ্যে আরএনএ থাকে, ক্রোমোজোমের মধ্যে প্রোটিন থাকে। আপনারাই তাহলে অ্যান্সার করেন, অ্যান্সার কি হবে? হ্যাঁ, আমাদের ক্রোমোজোমে সব কয়টা জিনিসই থাকবে। অ্যান্সার কি হচ্ছে? উপর দেখি কে সবার আগে অ্যান্সার করেছেন।
ধন্যবাদ। আফরোজা সুলতানা পাখি, আসমল হুসনা, ওকে। তার অ্যান্সার কি হচ্ছে? সবগুলো আমাদের থাকতেছে। অলরেডি 25-26টা কোশ্চেন আমাদের শেষ। আমি কিন্তু বারবার বলতেছি আজকে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। যারা ক্লাসটা শেষ পর্যন্ত করবেন আর যারা করবেন না, ক্লাস শেষে আপনারা বুঝতে পারবেন যারা ক্লাসগুলো শেষ পর্যন্ত করবে না তাতে কত দূর আপনারা আগায় গেছেন। ঠিক আছে? তো যারা এখন পর্যন্ত আমার ফ্রেন্ডকে মেনশন করি নাই, এখন পর্যন্ত আমরা ক্লাসে শেয়ার দেই নাই, আমার সামনে সবাই একটু শেয়ার লেখে ডান লিখবেন। আমার সামনে বেশি না, মাত্র 10 জন করে ফ্রেন্ডকে আমরা মেনশন করি। ওকে, পরের কোশ্চেন দেখেন, কে মূলের সাহায্যে কে প্রজনন করে? আদা, আলু, ডালিয়া নাকি পেঁয়াজ? মূলের সাহায্যে কে প্রজনন করে? সবাই একটু কথা বলেন। মূলের সাহায্যে কে? আদা মূলের সাহায্যে প্রজনন করে না, আলুও মূলের সাহায্যে প্রজনন করে না, পেঁয়াজও মূলের সাহায্যে প্রজনন করে না। এখানে কোশ্চেনটা কি দেওয়া আছে? মূলের সাহায্যে কে প্রজনন করতেছে? মাথায় রাখবেন, মূলের সাহায্যে প্রজনন করে হচ্ছে ডালিয়া। মূলের সাহায্যে কে প্রজনন করতেছে? মূলের সাহায্যে প্রজনন করতেছে ডালিয়া। অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে গ। ওকে, পরের আমি 28 নম্বর কোশ্চেনে চলে আসতেছি। ক্যালসিয়াম ও পটাশিয়াম সাহায্য কি করে? মানে পেশির কি করতে সাহায্য করে? ক্যালসিয়াম আর পটাশিয়াম কি করতে সাহায্য করে? এখানে দুটা কথা বলা আছে, ক্যালসিয়াম ও পটাশিয়াম। ক্যালসিয়াম আর পটাশিয়াম পেশির কি করতে সাহায্য করে? প্রসারণে সাহায্য করে, সংকোচনে সাহায্য করে, শক্তি বর্ধনে সাহায্য করে, নাকি বৃদ্ধিতে সাহায্য করে? দেখি কি অ্যান্সার করতে পারেন, বলেন। ক্যালসিয়াম ও পটাশিয়াম কি করতে সাহায্য করে? ক্যালসিয়াম ও পটাশিয়াম পেশির কি করতে সাহায্য করে? অবশ্যই মাথা রাখবেন, ক্যালসিয়াম আর পটাশিয়াম আমাদের পেশির কি করতে সাহায্য করতেছে? ক্যালসিয়াম আর পটাশিয়াম এই দুটো জিনিস আমাদের সংকোচনে সাহায্য করে। আপনাদের কোন মাসেল যখন সংকোচন করার দরকার পড়ে তখন এই ক্যালসিয়াম আর পটাশিয়াম জাতীয় ওষুধ দিয়ে আপনাকে খেতে হবে। ঠিক আছে? ওকে, ধন্যবাদ। সবার আগে কে অ্যান্সার করেছেন দেখি? আসমাল হুসনা, তিথি রানী রয়, ওকে, ধন্যবাদ। 28টা কোশ্চেন আমাদের অলরেডি শেষ। পরের কোশ্চেন আমি চলে আসতে সবারই পারা উচিত এটা। বলেন, এনজাইম। আমাকে একটু আগে কথা বলেন তো, এনজাইমের নাম কে কি শুনেছেন? এনজাইম এটা কোন ধরনের পদার্থ? আমিষ, চর্বি, শর্করা নাকি নিউক্লিক অ্যাসিড? বলেন সবাই, বলেন এনজাইম কোন ধরনের পদার্থ? এনজাইম এমন একটা সাবস্টেন্স যেগুলো অনেকটা প্রভাবকের মতো, বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে কিন্তু কোনো কিছুকে বাড়ায় দিচ্ছে, সেটাকে আমরা এনজাইম বলবো। তো আমার কোশ্চেন হলো, এনজাইমটা কি জাতীয় পদার্থ? এটা কি কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, নাকি প্রোটিন জাতীয় পদার্থ, নাকি শর্করা জাতীয় পদার্থ, নাকি নিউক্লিক অ্যাসিড জাতীয় পদার্থ? অবশ্যই মাথায় রাখবেন, এনজাইমটা হচ্ছে আপনার প্রোটিন জাতীয় পদার্থ। এগেন আই রিপিট, এনজাইমটা কি জাতীয় পদার্থ? প্রোটিন জাতীয় পদার্থ। প্রোটিনের বাংলা হচ্ছে, এরা হচ্ছে আমিষ জাতীয় পদার্থ। 29 অ্যান্সার কি হচ্ছে? 29 অ্যান্সার হচ্ছে ক। দেখি কে অ্যান্সার করেছেন। ধন্যবাদ ইউনুস আলীকে অ্যান্সার করার জন্য, পাখি ইসলামটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, পরের কোশ্চেন আমি চলে আসতেছি, 30 নম্বর কোশ্চেনটা। সবাই অ্যান্সার করেন। মানুষের মস্তিষ্কের কোন কর্টিক স্নায়ু হৃৎপিণ্ডের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে? কোশ্চেনটাকে বুঝেন। আমাদের মানুষের কর্টিক স্নায়ু নাম শুনছেন কি সবাই? হ্যাঁ বা না বলবেন। কর্টিক স্নায়ু কয়টা কেউ কি জানেন? কর্টিক স্নায়ু কিন্তু 12 জোড়া। এগেন আই রিপিট, কর্টিক স্নায়ু কয় জোড়া? 12 জোড়া। এই 12 জোড়া কর্টিক স্নায়ুর মধ্যে একটা আছে যে আপনার হার্টের কার্যকারিতাকে আপনাকে কন্ট্রোল করতেছে। কে কন্ট্রোল করতেছে? অলফ্যাক্টরি, ভ্যাগাস, ফেসিয়াল নাকি অ্যাবডুসেন্স? বলেন। ওকে, বলেন সবাই, মানুষের মস্তিষ্কে কোন কর্টিক স্নায়ু হৃৎপিণ্ডের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে? আচ্ছা, আমি একটু যদি কথা বলি, অলফ্যাক্টরি এর কাজ কি আপনারা জানেন? ঘ্রাণ অনুভূতি নেওয়া। এর কাজ কি? ঘ্রাণ অনুভূতি নেওয়া। মনে করেন বাসার মধ্যে বা পাশের বাসায় কাচ্চি রান্না করলো, হঠাৎ করে সুগন্ধ যে নাকের মধ্যে আসে, বা কোনো ভালো মানে একটা পারফিউম দিয়ে কারো কাছে গেলেন,
এই যে ঘ্রাণ অনুভূতি দিতে পারে কিন্তু প্রশ্নটা পরীক্ষার মধ্যে, ঘ্রাণ অনুভূতি দিতে কে সাহায্য করে? অলফ্যাক্টরি। আর যে কোশ্চেনটা বলছে যে হৃৎপিণ্ডের যে কার্যকারিতা, হৃৎপিণ্ডের কার্যকারিতা এটা নিয়ন্ত্রণ করতেছে কে? সেটা হচ্ছে ভ্যাগাস স্নায়ু। কোন স্নায়ু? ভ্যাগাস স্নায়ু। আনসার কি হবে? ভ্যাগাস স্নায়ু। ক্লিয়ার? 30 আনসার কত? 30 আনসার হচ্ছে খ। পরের কোশ্চেন দেখি, শেষ মুহূর্তে কে কত বেশি ফ্রেন্ডেরকে মেনশন করে? আফরোজা সুলতানা পাখি। আপনি বলেন স্যার, আমি তো বলতেই আছি রে ভাই, আপনাদেরকে তো বলতে হবে। ঠিক আছে, ওকে। এই 30টা কোশ্চেন সবাই যদি বুঝতে পারেন, সবাই একটু কমেন্টে ইয়েস লিখে দেন। সবাই কমেন্টে ইয়েস লেখেন। পরের কোশ্চেন আমি চলে আসতেছি, বলেন প্রোটিনের মূল উপাদান কোনটি? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন নাকি কার্বন? বলেন দেখি কি অ্যান্সার করতে পারেন। বলেন প্রোটিনের মূল উপাদান কোনটা? 31 অ্যান্সারটা কি অ্যান্সার কথা? প্রোটিনের মূল উপাদান। প্রোটিনের গঠন এবং কার্যকরী একককে কি বলে? আপনারা জানেন কেউ? বলেন প্রোটিনের গঠন এবং কার্যকরী একককে আমরা কি বলি? অ্যামাইনো অ্যাসিড বলি। প্রোটিনের গঠন এবং কার্যকরী এককে অ্যামাইনো অ্যাসিড বলি। অ্যামাইনো অ্যাসিড মানে NH2। তা আপনারাই বলেন প্রোটিনের মূল উপাদান কোনটা? অবশ্যই মাথা রাখবেন, প্রোটিনের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন। ধন্যবাদ আফরোজা সুলতানা পাখিমণি। ওকে, তা প্রোটিনের মূল উপাদান কোনটা? প্রোটিনের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন আমি চলে আসতেছি। 25 নম্বর কোশ্চেন, সর্বাপেক্ষা দুর্বল শক্তি নাই, তার গায়ে শক্তি নাই, সর্বাপেক্ষা দুর্বল বল কোনটা? বলেন সবচেয়ে দুর্বল বল কোনটা? সবাই পারা উচিত। 4টা বলের কথা বলা আছে আমাদের এখানে। মহাকর্ষীয় বল, নিউক্লিয় দুর্বল বল, তড়িৎ চুম্বকীয় বল নাকি নিউক্লিয় সবল বল। এটা কথা যদি বলি সবচেয়ে দুর্বল বল কোনটা? এখন অনেকে বলতে পারবেন যে স্যার এখানে দুর্বল আছে তার মানে কি এটা দুর্বল না। এটা আমি আপনাদেরকে হেল্প করতেছি। নিউক্লিয় দুর্বল বল কিন্তু সবচেয়ে দুর্বল বল না। এই তিনটার মধ্যে কি হবে বলেন সবাই? সবাই আশা করেন তিনটার মধ্যে কি হচ্ছে? সর্বাপেক্ষা দুর্বল বল কোনটা? মানে কোন বলটা সবচেয়ে দুর্বল? মহাকর্ষ বল, নিউক্লিয় দুর্বল বল, তড়িৎ চুম্বকীয় বল নাকি নিউক্লিয় সবল বল? মাথায় আপনাদের গেঁথে রাখতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস, সবচাইতে দুর্বল বল হচ্ছে মহাকর্ষীয় বল। এগেন আই রিপিট, বলেন সবাই সবচেয়ে দুর্বল বল কোনটা? সবচেয়ে দুর্বল বল হচ্ছে আমাদের মহাকর্ষ বল। ওকে, আচ্ছা পরের কোশ্চেন আমি চলে আসতেছি। 33 নম্বর কোশ্চেনটা দেখেন, যদি একটি বস্তু আলোর বেগে ধাবিত হলে তার ভর কত হবে? সবাই অ্যান্সার করেন। যদি একটি বস্তু আলো যে বেগে যায় সে বেগে সে যদি যায় তাহলে তার ভরটা কি হবে বলেন তো? শূন্য হবে, অপরিবর্তিত হবে, অসীম হবে নাকি কোনোটাই নয়? দেখি আমার সাথে কে কে জয়েন করেছে। মারিয়া জান্নাত, আফরোজা সুলতানা পাখি মনি, ইয়াসমিনা আক্তার ইতিমনি, ওকে, নাজমুস ওয়ার্ল্ড। আচ্ছা, যদি একটি বস্তু আলোর বেগে ধাবিত হয় তার ভর কি হবে? অসীম হবে। কি হবে? অসীম হবে। তাহলে 33 আনসার কত? 33 আনসার হচ্ছে গ। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসতেছি। পরমাণুর মোট শক্তি, আমি আবার বলতেছি, দেখেন কোশ্চেনে কি দেওয়া আছে। পরমাণুর মোট শক্তি সর্বদাই কি হয়? ধনাত্মক, ঋণাত্মক, শূন্য নাকি কোনোটি নয়? সবাই একটু কমেন্ট করেন, বলেন পরমাণুর মোট শক্তি সর্বদা কি হয়? আপনারা কিন্তু সবাই জানেন একটা পরমাণুর মোট শক্তি কি? ধনাত্মক না, ঋণাত্মক না, কোনোটি নয় না। একটা কথা মাথার মধ্যে গেঁথে রাখবেন আজকের ক্লাসের পর থেকে। আমি ক্লাসে কেন বারবার বলে জানেন? যাতে আপনাদের পড়াগুলো মুখস্থ হয়ে যায়। পরমাণুর মোট শক্তি সর্বদা শূন্য, শূন্য এবং শূন্য। পরমাণুর মোট শক্তি সর্বদা কি হচ্ছে? শূন্য। আমরা বলতেছি পরমাণুর মোট শক্তি কি হচ্ছে? শূন্য হচ্ছে। 34 আনসার তাহলে কি হচ্ছে? 34 আনসার হচ্ছে গ। 34 আনসার কি? গ। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন, মূলত কয়টি বর্ণ দ্বারা সকল রং তৈরি করা যায়? এটা সবারই পারা উচিত। বলেন মূলত কয়টি বর্ণ, মানে কয়টি মানে পৃথিবীর সকল রং আপনি তৈরি করতে পারবেন? বলেন তো
মূলত কয়টি বর্ণ দ্বারা আপনি সকল রং তৈরি, মাথা রাখবেন লাল, সবুজ আর নীল। সবাই ক্লাসগুলো মনোযোগ সহকারে করেন। তাহলে কয়টা রং হচ্ছে? এই তিনটা রং দ্বারা, এই তিনটা কালার দ্বারা পৃথিবীর যে কোনো রং আপনি তৈরি করতে পারবেন। তিনটা রং কি কি? এগেন আই রিপিট, লাল, রেড, গ্রিন অ্যান্ড ব্লু। রেড, গ্রিন অ্যান্ড ব্লু, এই তিনটা কালার দ্বারা পৃথিবীর যে কোনো রং আপনি তৈরি করতে পারবেন। পৃথিবীর কয়টি বর্ণ দ্বারা তৈরি করতে? আনসার কি হচ্ছে? গ। দেখি কে কে আনসার করেছেন। নাজমাস ওয়ার্ল্ড, আফরোজা সুলতানা, পাখিমণি, জীবন নাহার, তন্দ্রামণি। ওকে, আচ্ছা, পরের কোশ্চেন আমি চলে আসছে 37 কোশ্চেনটা। বলেন মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ কোথায় ব্যবহৃত হচ্ছে? এটা কিন্তু একটা কি মাইক্রোওয়েভ, যেটা মানে আপনার আলো যেটা, সেটাকে আমরা মাইক্রোওয়েভ বলি। সে মাইক্রোওয়েভটা আমাদের কোথায় ব্যবহৃত হচ্ছে বলেন? রেডিওতে, টেলিফোনে, রাডারে নাকি টেলিস্কোপে? সবাই একটু অ্যান্সার করেন, দেখি কে অ্যান্সার করতে পারেন সবার আগে। বলেন মাইক্রোওয়েভ কোথায় ব্যবহৃত হচ্ছে? রেডিওতে মাইক্রোওয়েভ ব্যবহৃত হয় না, টেলিফোনেও ব্যবহৃত হয় না, টেলিস্কোপে। মাথা রাখবেন মাইক্রোওয়েভ এটা ব্যবহৃত হয় রাডারে। কেন জানেন? রাডারের মাধ্যমে ফুল নিউজটা বা সংবাদটা দেওয়া হচ্ছে, এটাকে আমরা রাডার বলি। এই রাডারে আমাদের যে ওয়েভটা বা যে তরঙ্গটা ব্যবহৃত হয়, সেই তরঙ্গটা হচ্ছে মাইক্রোওয়েভ। ক্লিয়ার? তাহলে মাইক্রোওয়েভ, আমরা মাইক্রো কোথায় ব্যবহৃত হচ্ছে? অবশ্যই আমাদের রাডারে ব্যবহৃত হচ্ছে। বারবার বলতেছি, শেষ পর্যন্ত যারা ক্লাসে থাকবে এবং এই মুহূর্তে যারা ফ্রেন্ডদেরকে মেনশন করছেন বা আরো করতে যাচ্ছেন, সবচেয়ে বেশি সংখ্যক শেয়ারকারী, মেনশনকারী কিন্তু আজকে ফ্রি বইটা জিতে নেবে। তাই অপশনটা আপনারা হাতছাড়া করবেন না। ওকে, পরের আমি অপশনে চলে আসছি 37 কোশ্চেনটা। এটা কিন্তু সবারই পারা উচিত। কোষের রান্নাঘর কাকে বলা হয়? 4টা অপশন দেওয়া আছে, রাইবোজোম, প্রোটোপ্লাজম, গলজি বডি নাকি ক্লোরোপ্লাস্ট। একটু সবাই কথা বলেন। আচ্ছা, রাইবোজোমকে কি বলা হয় কেউ বলতে পারবেন? রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলি। রাইবোজোমকে আমরা কি বলি? প্রোটিন ফ্যাক্টরি বলি। গলগি বডিকে আমরা কি বলি? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলি। আর কোষের রান্নাঘর আমরা কাকে বলি? কোষের রান্নাঘর আমরা ক্লোরোপ্লাস্টকে বলি। কেন বলি জানেন? কারণ হচ্ছে ক্লোরোপ্লাস্টেই বেসিক্যালি সালোক সংশ্লেষণ হয়। সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। তো এখানে কোষের রান্নাঘর দেওয়া আছে, পরীক্ষার মধ্যে দিতে পারতো প্রোটিন ফ্যাক্টরি কি, সবাইটা কমেন্ট করবেন। পরীক্ষার মধ্যে দিতে পারতো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কি, পরীক্ষার মধ্যে দিতে পারে কোষের রান্নাঘর কি। অবশ্যই মাথা রাখবেন কোষের রান্নাঘর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সবাই একটা ফ্রেন্ড রেখে মেনশন করেন। দিনা আক্তার, ওকে, ধন্যবাদ ধন্যবাদ। দেখি কে ক্যান্সার করেছেন, ধন্যবাদ। প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোম, ওকে। আহমেদ সাবির ফাহিম, ওকে। একটু আমরা ফ্রেন্ড রেখে সবাই মেনশন করবো, দেখি কে কত বেশি শেষ মধ্যে ফ্রেন্ড রেখে মেনশন করবো। পরের কোশ্চেন দেখেন, মানব দেহে নিউক্লিয়াস বিহীন কোষ কোনটা? এই সমস্ত কোশ্চেন গুলো কিন্তু আপনাদের দিবে, ক্লাসটা না করলে আপনারা ফস্তাবেন, বারবার বলতেছি কিন্তু। এখন এই টাইপের কোশ্চেন গুলো আপনারা পাবেন মানে পাবেন, ইটস মাই চ্যালেঞ্জ। ওকে, পরের কোশ্চেন কি দেওয়া আছে? মানব দেহে নিউক্লিয়াস বিহীন কোষ কোনটা? আরবিসি, ডব্লিউবিসি, স্নায়ু কোষ নাকি হৃদকোষ? সবাইটা অ্যান্সার করেন। ওকে, সবাইটা অ্যান্সার করবেন। মানব দেহে নিউক্লিয়াস বিহীন কোষ, দেখেন শ্বেত রক্তকণিকা, এটা কিন্তু নিউক্লিয়াস যুক্ত কোষ, এটা অ্যান্সার হবে না। স্নায়ু কোষটাও নিউক্লিয়াস যুক্ত কোষ, এটা অ্যান্সার হবে না। হৃদকোষ, এটাও কিন্তু আমাদের নিউক্লিয়াস যুক্ত কোষ। মাথায় রাখবেন মানব দেহের, এগেন আই রিপিট, মানব দেহের নিউক্লিয়াস বিহীন কোষ হচ্ছে আরবিসি। আরবিসি এর ফুল অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে যে লোহিত রক্ত কণিকা। লোহিত রক্ত কণিকা। ধন্যবাদ আলপনা জামান, খুব সুন্দর, অনেকগুলা সে মেনশন করেছে। ঠিক আছে, তাহলে মানবদের নিউক্লিয়াস বিহীন কোষ কোনটা? অবশ্যই লোহিত রক্ত কণিকা। ঠিক আছে, ওকে।
পরের কোশ্চেন আমি চলে আসছি 39 নম্বরটা, সবাই অ্যান্সার করার চেষ্টা করবেন। এটা কিন্তু আমি আপনাদেরকে বলবো না, সবারই পারা উচিত, এবং এতটুকু বলবো এই কোশ্চেনটা হয়তোবা বিসিএস এ আপনারা পেলেও পেতে পারেন। কোশ্চেনটা কি দেওয়া আছে দেখেন তো, 1000 ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব 1 ঘন্টা জ্বললে কত শক্তি ব্যয় হয়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবারই পারা উচিত। দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারেন। 1000 ওয়াটের একটি বাল্ব, 1000 ওয়াটের একটি বাল্ব 1 ঘন্টা জ্বললে কত শক্তি আপনাদের, কত শক্তি ব্যয় হয়? অবশ্যই মাথায় রাখবেন শক্তি ব্যয় হবে 3.6 মেগা জুল। তাহলে আপনারাই বলেন 39 এর অ্যান্সার কি হবে? আপনারাই বলেন 39 এর অ্যান্সার কি হবে? 39 এর বিজ্ঞান কঠিন লাগে স্যার, কোনো কঠিন কিছু নাই, পড়লেই হয়ে যাবে। দেখি ঠিক আছে, তাহলে 1000 ওয়াটের একটি বাল্ব 1 ঘন্টা জ্বললে আপনার 3.6 মেগাজুল আপনার শক্তিটা কি হচ্ছে, ব্যয় হচ্ছে। পরের কোশ্চেনে আমি চলে আসতেছি, দেখেন ইন্টারফেরন কি জাতীয় পদার্থ? সবাই অ্যান্সার করবেন। লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট নাকি ভিটামিন? দেখি কে অ্যান্সার করতে পারেন। ইন্টারফেরন কি জাতীয় পদার্থ বলেন? অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদেরকে ইন্টারফেরন, ইন্টারফেরন কি বললাম? সবাই একটু খাতার মধ্যে লিখবেন, কমেন্ট করবেন। ইন্টারফেরন এটা মূলত কি জাতীয় পদার্থ? ইন্টারফেরন মূলত প্রোটিন জাতীয় পদার্থ। ইন্টারফেরন মূলত কি জাতীয় পদার্থ? অবশ্যই আমাদের প্রোটিন জাতীয় পদার্থ। ইন্টারফেরন কি জাতীয় পদার্থ? ধন্যবাদ আহমেদ সাব্বির ফাহিমকে। ওকে, ইন্টারফেরন কি জাতীয় পদার্থ? প্রোটিন জাতীয় পদার্থ। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসতেছি 41 নম্বর কোশ্চেনটা, এটা সবারই পারা উচিত। হাইড্রোজেন অণুতে বিদ্যমান বন্ধনটি, তার মানে কি হাইড্রোজেন মানে কি? H2 তো আমরা হাইড্রোজেন বলি, তাই না? তার মানে কি এ একটা হাইড্রোজেন, এ একটা হাইড্রোজেন, ঠিক আছে? এই যে দুটার মধ্যে কি ধরনের বন্ধন আছে? আয়নিক বন্ধন, সিগমা বন্ধন, পাই বন্ধন নাকি হাইড্রোজেন বন্ধন? একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করেন। ধন্যবাদ আফরোজা সুলতানা পাখিমণিকে, জীবন নাহারকে ধন্যবাদ। সবাই হাইড্রোজেন অণুতে বিদ্যমান বন্ধন কোনটা? আহসানুল্লাহ সবার আগে অ্যান্সার করেছেন, আহমেদ সাবির ফাহিম অ্যান্সার করেছেন। ওকে, বলেন হাইড্রোজেন অণুতে বিদ্যমান বন্ধন কোনটা? আমি বলে দিচ্ছি, হাইড্রোজেন অণুতে বিদ্যমান বন্ধন হচ্ছে সিগমা বন্ধন। ঠিক আছে, কি বন্ধন? সিগমা বন্ধন। তো 41 আনসার কত হবে? 41 আনসার হচ্ছে আমাদের খ। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসতে, সবার এটা পারাও কিন্তু উচিত, সবার কিন্তু পারা উচিত। এটা কোশ্চেনটা আমাদের কি দেওয়া আছে বলেন তো? নিচের কোনটি অনুমোদিত ফুড প্রিজারভেটিভ নয়? 4টা অপশন দেওয়া আছে, সোডিয়াম বেনজয়েট, পটাশিয়াম ব্রোমেট, বেনজোইক অ্যাসিড নাকি চিনির দ্রবণ। ফুড প্রিজারভেটিভ, ফুড প্রিজারভেটিভ, ফুড প্রিজারভেটিভ এ কথাটার মানে কি বলেন তো? যার মাধ্যমে কোনো কিছুকে আমরা কি করতে পারি, সংরক্ষণ করতে পারি, সেটাকে আমরা প্রিজারভেটিভ বলবো। কিন্তু কোনটি আসলে অনুমোদিত ফুড প্রিজারভেটিভ নয়, বিএসটাই কর্তৃক অনুমোদিত ফুড প্রিজারভেটিভ নয়? একটু সব কথা বলবেন, কোনটা অ্যান্সার হবে? সোডিয়াম বেনজয়েট, পটাশিয়াম ব্রোমেট, বেনজোইক অ্যাসিড নাকি চিনির দ্রবণ? সবাই কথা বলে, অ্যান্সার কি হবে? নিচের কোনটি অনুমোদিত ফুড প্রিজারভেটিভ নয়? সবাই কথা বলে, নিচের কোনটি অনুমোদিত ফুড প্রিজারভেটিভ নয়? ধন্যবাদ মৃত্তিকা মিজদাকে। তাহলে নিচের কোনটি অনুমোদিত ফুড প্রিজারভেটিভ নয়? অবশ্যই মাথা রাখবেন, অনুমোদিত ফুড প্রিজারভেটিভ নয় হচ্ছে পটাশিয়াম ব্রোমেট। অ্যান্সার কি হচ্ছে? পটাশিয়াম ব্রোমেট। ঠিক আছে, অ্যান্সার কি হবে? পটাশিয়াম ব্রোমেট। ঠিক আছে, পটাশিয়াম ব্রোমেট। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসতেছি। তুতে কয় অণু পানি থাকে? এটা কিন্তু আমি আপনাদের পড়াইছি এর আগের স্লাইডে, আমি কিন্তু তখনও পড়ছিলাম। এটা আমি অ্যান্সারটা করব না। দেখি এই কোশ্চেনের অ্যান্সারটা কে সবার আগে আপনারা দিতে পারেন। তুতে কয় অণু পানি থাকে বলেন? তুতে কয় অণু পানি থাকে? দেখি কে কোশ্চেন অ্যান্সারটা সবার আগে দিতে পারেন। ইমরান হাসান, ইমরান, ওসমান সুলতানা, ইশিতা রহমান, বলেন তুতে কয় অণু পানি থাকে? সবাই একটু লিখে দিবেন। 4 অণু, 8 অণু, 5 অণু নাকি 10 অণু? এটা কিন্তু আমি আপনাদের পড়াইছি, একটু ব্রেনটা খাটান। হ্যাঁ, ধন্যবাদ। অ্যান্সার করেছে সবার আগে মোহাম্মদ আবু রায়হান অ্যান্সার করেছেন। হ্যাঁ, তাহলে তুতে কয় অণু পানি থাকতেছে? সবাই একটু অ্যান্সার করি। হ্যাঁ, তুতে আমাদের 5 অণু পানি থাকে। কারণ কি তুতের সংকেতটা কি বলছি বলেন তো? তুতের সংকেত হচ্ছে কপার সালফেট আর হচ্ছে যে 5 অণু পানি। আপনারা বলেন তো তুতে কয় অণু পানি থাকে? অবশ্যই আমাদের 5 অণু পানি থাকে। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসতেছি। বলেন কোন উদ্ভিদের ক্লোরোফিল নেই? সবাই অ্যান্সার করেন, বলেন কোন উদ্ভিদের ক্লোরোফিল নেই? বলেন কোন উদ্ভিদের
কোন উদ্ভিদের ক্লোরোফিল নেই? সবারই কিন্তু এটা পারা উচিত। কোন উদ্ভিদটা ক্লোরোফিল নেই? ফানের, মসের, শৈবালের নাকি আচ্ছা, ফানের কি ক্লোরোফিল আছে না? হ্যাঁ, ফানের তো ক্লোরোফিল আছে। মর্সের কি ক্লোরোফিল আছে না? মর্সেরও ক্লোরোফিল আছে। শৈবালের ক্লোরোফিল আছে না? হ্যাঁ, শৈবালেরও ক্লোরোফিল আছে। কিন্তু কোশ্চেনটা দেওয়া আছে কার আসলে ক্লোরোফিল নেই। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে ছত্রাকের কার কোনো ক্লোরোফিল নেই বলেন তো? ছত্রাকের আমার কোনো ক্লোরোফিল নেই। আমি আবার বলতেছি, কার কোনো ক্লোরোফিল নেই? ছত্রাকের কোনো ক্লোরোফিল, দ্যাট মিনস ফাঙ্গাইয়ের কোনো ক্লোরোফিল নেই। এজন্য কিন্তু ফাঙ্গাই কিন্তু তার নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। কে অ্যান্সার করেছেন? সবার আগে সুমাইয়া শাওন অ্যান্সার করেছেন। আমি শেষ মুহূর্তে বলতেছি, শেষ মুহূর্তে আমার সামনে দেখি যে কে কতজন ফ্রেন্ড এটা মেনশন করতে পারেন দেখি, এবং আমার সামনে কে কত বেশি ক্লাসটা একটু শেয়ার করবেন। যে যত বেশি শেয়ার করবেন, মেনশন করবেন, সঠিক উত্তর দিবেন, শেষ পর্যন্ত থাকবেন, নাসির স্যারের বইটা কিন্তু একেবারে ফ্রিতে পেয়ে যাবেন। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসছে 45 নম্বর কোশ্চেনটা। সবাই আনসার করুন। নিচের কোনটি অপরিবাহক পদার্থ নয়? বলেন, নিচের কোনটি অপরিবাহক পদার্থ নয়? কোনটি অপরিবাহক পদার্থ নয়? কাঠ, এটা কি অপরিবাহক পদার্থ? কক, অপরিবাহক পদার্থ। রাবার, এটাও কিন্তু আমাদের অপরিবাহক। দেখেন এই তিনোটাই হচ্ছে আমাদের অপরিবাহক। তিনোটাই হচ্ছে অপরিবাহক পদার্থ। কোশ্চেন কোনটি অপরিবাহক পদার্থ নয়? আপনারা অ্যান্সার করেন। 45 অ্যান্সার কি হচ্ছে? কোনটি অপরিবাহক পদার্থ? ধন্যবাদ। তামা হচ্ছে অপরিবাহক পদার্থ নয়। ঠিক আছে, পরের কোশ্চেন আমি চলে আসবো 47 নম্বর কোশ্চেনটা। কোশ্চেনে কি দেওয়া আছে? ট্রানজিস্টরের সাথে ডায়োড বা রেজিস্টার এবং ক্যাপাসিটর দিয়ে তৈরি পূর্ণাঙ্গ সার্কিটকে কি বলে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। 4টা অপশন দেওয়া আছে, মাদারবোর্ড, র্যাম, প্রসেসর নাকি আইসি। সবাই কথা বলবেন। ট্রানজিস্টরের সাথে আমরা যদি আচ্ছা, একদম আছে স্যার সব ভুল হয় তাই ভাবছি প্লেন দিয়ে চলে যাব। আচ্ছা, ট্রানজিস্টরের সাথে ডায়োড বা রেজিস্টার এবং ক্যাপাসিটর দিয়ে যে সার্কিটটা আপনি বানাবেন, সেটাকে কখনো মাদারবোর্ড বলা হবে না, সেটাকে কখনো র্যাম বলা হবে না, সেটাকে কখনো প্রসেসরও বলা হবে না। সেটাকে কি বলা হবে জানেন? সেটাকে আইসি বলা হবে। সেটাকে কি বলবো আমরা? আইসি বলবো। ধন্যবাদ। ঠিক আছে, ওকে, পরের কোশ্চেন আমি চলে আসতেছি। শূন্য মাধ্যমে আলোর গতি কত মাইল? একটু সবাই অ্যান্সার করেন। সবাই একটু অ্যান্সার করেন দেখি কে কত বেশি ফ্রেন্ডকে মেনশন করতে পারেন। শূন্য মাধ্যমে আলোর গতি কত মাইল? বলেন। শূন্য মাধ্যমে 1,84,000 মাইল, 1,86,000 মাইল, 1,83,000 মাইল নাকি 1,85,000 মাইল পার সেকেন্ড? শূন্য মাধ্যমে একটু সবাই ফ্রেন্ডকে মেনশন করি দেখি কে কত বেশি ফ্রেন্ডকে মেনশন। আমাদের সাথে জয়েন করেছে ডায়েরির প্রথম পাতার সংগ্রাম, ইমরান হাসান ইমরান, সিএফ ফ্রম খন্দকার, শাহাদাত হাসান সাগর, রাত্রি শেষ, মন কন্যা, কানিরা আফরিন, মারিয়া জান্নাত। ওকে, সবাই কথা বল। শূন্য মাধ্যমে আলোর গতি কত মাইল? একটু সবাই, একজন অ্যান্সার করেছেন 186,000 মাইল। আচ্ছা, দেখি কার অ্যান্সারটা সঠিক হয়। শূন্য মাধ্যমে আলোর গতি কত মাইল? সবাই অ্যান্সার করবেন। অবশ্যই মাথা রাখবেন, শূন্য মাধ্যমে আলোর গতি হচ্ছে যে 1,86,000 মাইল পার সেকেন্ড। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু আপনাদের সামনে বিসিএস এর জন্য এবং যে কোনো নন কাটা জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তাহলে সবাই কথা বলেন, শূন্য মাধ্যমে আলোর গতি কত? 1,86,000 মাইল পার হলো সেকেন্ড। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসতেছি। সবাই অ্যান্সার করবেন। নিচের কোনটি প্যারাচৌম্বক পদার্থ নয়? সবাই কথা বলেন, নিচের কোনটি প্যারাচৌম্বক পদার্থ নয়? সবাই কথা বলেন, নিচের কোনটি প্যারাচৌম্বক? দেখেন 4টা অপশন দেওয়া আছে, অ্যালুমিনিয়াম, তরল অক্সিজেন, নিকেল নাকি অ্যান্টিমনি। এর মধ্যে কোনটি আমাদের প্যারাচৌম্বক পদার্থ নয়? অ্যালুমিনিয়াম, এটা কিন্তু প্যারাচৌম্বক পদার্থ। তরল অক্সিজেন, এটাও কিন্তু প্যারাচৌম্বক পদার্থ। অ্যান্টিমনি, এটাও কিন্তু আমাদের প্যারাচৌম্বক পদার্থ। কিন্তু কোশ্চেন কি দেওয়া আছে? নিচের কোনটি প্যারাচৌম্বক পদার্থ নয়? সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন। নিচের কোনটি প্যারাচৌম্বক পদার্থ নয়? অবশ্যই অ্যান্সার কি হবে? জায়গায় নিকেল হবে। নিচের কোনটি প্যারাচৌম্বক পদার্থ নয়? অ্যান্সার কি হচ্ছে? নিকেল হচ্ছে। কারণ অ্যালুমিনিয়াম, তরল অক্সিজেন, অ্যান্টিমনি তিনটাই কিন্তু আমাদের প্যারাচৌম্বক পদার্থ। ওকে, 49 নম্বর কোশ্চেন আমি চলে আসতেছি। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবেন।
কোশ্চেনে কি দেওয়া আছে মাই ডিয়ার স্টুডেন্টস, সেটা হচ্ছে যে আফরোজা সুলতানা পাখিমণি বলছে স্যার সবকিছু মাথায় রাখতে রাখতে মাথা থেকে সব আউলায় বের হয়ে যাচ্ছে। আউলায় বের হওয়ার জন্য ক্লাসগুলো করবেন, খাতায় লিখবেন, কমেন্ট করবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। কোশ্চেন কি দেওয়া আছে, কোন ভিটামিন তাপে নষ্ট হয়? সবাই একটু কথা বলার চেষ্টা করেন। 4টা অপশন দেওয়া আছে, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি। মানে কোন ভিটামিনটা আপনি যদি হিট দেন সেটা নষ্ট হয়ে যাবে? বলেন, সবাই একটু কথা বলার চেষ্টা করেন, মাথাটা খাটান, উত্তর করেন। ধন্যবাদ। সবার আগে অ্যান্সার করেছেন জান্নাত জাহান, সবার কাছ থেকে অ্যান্সার জানতে পারেন। কোন ভিটামিন তাপে নষ্ট হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? অবশ্যই মাথায় রাখবেন ভিটামিন সি। ভিটামিন সি পকেটে কি? ভিটামিন সি। ভিটামিন সি তাপে কি হয়ে যাচ্ছে বলেন তো? নষ্ট হয়ে যায়। পরের কোশ্চেন চলে আসতেছে, বলেন নিচের কোন পেট্রোলিয়াম জাত দ্রব্য থেকে ভ্যাসলিন চিনেন কিনা? কে কে চিনেন? হাত তোলেন। ভ্যাসলিন কে কে চিনেন? কথা বলবেন। ভ্যাসলিন নাম কে কে শুনেছেন? ভ্যাসলিন। শীতকালে, হ্যাঁ শীতকালে আমরা কি দেই? ঠোঁটে দেই না? শীতকালে কি দেয়? ঠোঁটে দেই না? কি দেয়? কোথায় দেই? ঠোঁটে দেই, তাই না? ঠোঁটে যে দেয় সেটা কি ভ্যাসলিন দেই? কি জন্য? শীতকে ঠোঁটটাকে সুরক্ষা রাখার জন্য, তাই তো? আচ্ছা, তো কোন পেট্রোলিয়াম জাত দ্রব্য থেকে ভ্যাসলিন তৈরি করে? ন্যাপথা, প্যারাফিন, পিস নাকি লুব্রিকেন্ট? ন্যাপথা, প্যারাফিন, পিস নাকি লুব্রিকেন্ট? বলেন। মাথা রাখবেন প্যারাফিন থেকে আমরা ভ্যাসলিন তৈরি করি। তো পেট্রোলিয়াম যে জেলি যেটা আছে, ভ্যাসলিন তো এটা একটা ব্র্যান্ডের নাম। বাংলাদেশের যে কোনো পেট্রোলিয়াম জেলি, সেটা হতে পারে আপনার মেরিল, যে কোনো জিনিস পেট্রোলিয়াম জেলি, সে পেট্রোলিয়াম জেলি তৈরি করার জন্য যে আপনার পেট্রোলিয়াম যা যে দ্রব্যটা আপনি ইউজ করবেন সেটা কিন্তু আপনার হলো প্যারাফিন। এই প্যারাফিনটা আপনি ইউজ করতে হবে। প্যারাফিনটা আপনার পেট্রোলিয়াম জাত হলো দ্রব্য। ঠিক আছে, ওকে। তাহলে 50 অ্যান্সার কত? 50 অ্যান্সার হচ্ছে আমাদের খ। ওকে, পরের কোশ্চেন। আচ্ছা, বলেছে যে আমি ছেলেরা মাথায় কেন দিবে? দিনা মাথায় দিলে কি হবে? আচ্ছা, মাথা ঠান্ডা হবে। ওকে, পরের কোশ্চেন দেখেন, ডিপথেরিয়া, বলেন ডিপথেরিয়া 51 নম্বর কোশ্চেন, ডিপথেরিয়া প্রতিরোধের জন্য কোন টিকা ব্যবহার করা হয়? সবাই একটা অ্যান্সার করার চেষ্টা করেন। ধন্যবাদ আলপনা জাহান অনন্যাকে। বলেন ডিপথেরিয়া প্রতিরোধের জন্য কোন টিকা ব্যবহার করা হয়? সবাই একটা অ্যান্সার করার চেষ্টা করবেন। ডিপথেরিয়া প্রতিরোধের জন্য কোন টিকা ব্যবহার করা হয়? বলেন। ডিপথেরিয়া প্রতিরোধের জন্য কোন টিকা ব্যবহার করা হয়? একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করেন। 4টা অপশন আছে, ডিপথেরিয়া ভ্যাকসিন, প্যান্টা ভ্যাকসিন, বিসিজি নাকি টি? অবশ্যই মাথায় রাখবেন ডিপথেরিয়া প্রতিরোধের জন্য মনে হচ্ছে যে ক অ্যান্সার হবে না, ক অ্যান্সারটা হবে না। বিসিজি ভ্যাকসিন তো যক্ষার জন্য দেওয়া হয়, টিটি ভ্যাকসিন তো ধনুষ্টঙ্গ। আমি বলতে বিসিজি ভ্যাকসিন কিসের জন্য দেওয়া হচ্ছে? যক্ষার জন্য দেওয়া। প্রশ্ন যদি পরীক্ষার মধ্যে দিত যক্ষা প্রতিরোধের জন্য কোন টিকা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে অ্যান্সার কি হতো বলেন তো? বিসিজি হতো। আর টিটি ভ্যাকসিন কিসের জন্য দেওয়া হয় বলেন তো? ধনুষ্টঙ্কারের জন্য। কিসের জন্য দেওয়া হচ্ছে? ধনুষ্টঙ্কারের জন্য দেওয়া হচ্ছে। ঠিক আছে। আর ডিপথেরিয়া প্রতিরোধের জন্য আমরা যে ভ্যাকসিনটা দিব সেই ভ্যাকসিনটার নাম কি বলছি বলেন তো? প্যান্টা ভ্যাকসিন। কি ভ্যাকসিন? প্যান্টা ভ্যাকসিন। সবাই একটু শেষ মুহূর্তে আমরা ক্লাসটা বেশি বেশি শেয়ার করব। পরের কোশ্চেন চলে আসি, বলেন কোনটিতে বিপাকীয় এনজাইম নাই? সবাই একটু কমেন্ট করার চেষ্টা করেন। ইস্টে, ব্যাকটেরিয়াতে, শৈবালে নাকি ভাইরাসে? কোনটিতে কোনো এনজাইম নাই? বলেন সবাই। ইস্টে, ব্যাকটেরিয়াতে, শৈবালে নাকি ভাইরাসে? বিপাকীয় এনজাইম কার নাই? 52 নম্বর কোশ্চেনটা একটু দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারেন। ইস্টে কিন্তু বিপাকীয় এনজাইম আছে, এটা অ্যান্সার হবে না। ব্যাকটেরিয়াতেও বিপাকীয় এনজাইম মানে কি জানেন? যার মাধ্যমে সে খাদ্যদ্রব্যগুলো হজম করতে পারতেছে। তো ব্যাকটেরিয়াতে বিপাকীয় এনজাইম আছে, শৈবালেও কিন্তু বিপাকীয় এনজাইম আছে। কিন্তু বিপাকীয় এনজাইম কোন জায়গায় কোনটাতে নাই জানেন? বিপাকীয় এনজাইম আপনার ভাইরাসে নাই। কোন জায়গায় নাই? ভাইরাসে কিন্তু আপনার কোনো বিপাকীয় এনজাইম নাই। তাহলে কোনটিতে বিপাকীয় এনজাইম নেই? অবশ্যই মাথায় রাখবেন ভাইরাসে আমার কোনো বিপাকীয় এনজাইম নেই। আজকে ক্লাসে পুরাই এতিম লাগছে। কেন এতিম লাগছে ভাই? আচ্ছা, ওকে, পরের কোশ্চেন চলে আসতেছি। 53 নম্বর কোশ্চেন, বলেন প্রোটিন সংশ্লেষণের বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বহন করে কোনটি?
মানে বার্তা বহন করতে চাচ্ছে। এর আগে আমি একটু কথা যদি বলি, এখানে যে 4টা অপশন দেওয়া আছে, টিআরএনএ, এমআরএনএ, এমআইআরএনএ, জিআরএনএ, হ্যাঁ, এগুলো কিন্তু সবগুলাই কিন্তু আমাদের কি বলেন তো, সবগুলাই কিন্তু আমাদের আরএনএ এর প্রকারভেদ, ঠিক আছে। তো কে বার্তাটা বহন করতেছে, তো আপনাকে কিন্তু বুঝতে হবে যেটা টিআরএনএ মানে কি ট্রান্সফার আরএনএ, হ্যাঁ, টিআরএনএ মানে ট্রান্সফার আরএনএ, এমআরএনএ মানে কি মেসেঞ্জার আরএনএ, এমআইআরএনএ মানে কি মাইনর আরএনএ, জিআরএনএ মানে কি জেনেটিক আরএনএ। একটু সবাই অ্যান্সার করেন তো। এই যেহেতু বহন করতেছে, বার্তা বহন করতেছে, সেই এমআরএনএ মানে কি মেসেঞ্জার আরএনএ, আবার হোয়াটসঅ্যাপ আরএনএ দিয়েন না কিন্তু, কি আরএনএ মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার মানে কি বার্তা বহন করা, মেসেঞ্জার মানে কি বার্তা বহন করা, মেসেঞ্জার মানে কি বার্তা বহন করা, ঠিক আছে। তাহলে প্রোটিন সংশ্লেষণের বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বহন করতেছে। ধন্যবাদ শাহেদ হোসেন সাগরকে, সেফায়েত হাসানকে, শাহেদ হোসেন সাগর, ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে অবশ্যই কি হচ্ছে এমআরএনএ হবে, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন আমি 54 নম্বর কোশ্চেন দেখেন চলে আসে, পাতার যে কোষে সালোক সংশ্লেষণ ঘটে। সবাই অ্যান্সার করার চেষ্টা করেন, একটু ফ্রেন্ডদেরকে মেনশন করেন শেষ মুহূর্তে। বলেন পাতার যে কোষে সালোক সংশ্লেষণ ঘটে, বলেন 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 পাতার যে কোষে সালোক সংশ্লেষণ ঘটে, প্যারেনকাইমাতে, কোলেনকাইমাতে, পেলিসেড, কোনটিতে? মানে পাতায় তো 3 ধরনের কোষ থাকে, প্যারেনকাইমা, তারপর কি পেলিসেড, প্যারেনকাইমা, কোলেনকাইমা। সবাই একটু অ্যান্সার করেন শেষ মুহূর্তে, সবাই একটু অ্যান্সার করে দেখবো কে শেষ মুহূর্তে আমার ক্লাস পর্যন্ত আছে। বলেন পাতার যে কোষে সালোক সংশ্লেষণ ঘটে কি হবে, বলেন পাতার কোন কোষে সালোক সংশ্লেষণ ঘটতেছে? প্যারেনকাইমাতে সালোক সংশ্লেষণ ঘটে না, কোলেনকাইমাতেও ঘটতেছে না। মাথা রাখবেন পাতার যে কোষটাতে সালোক সংশ্লেষণ ঘটে সেটার নাম হচ্ছে আপনার পেলিসেড প্যারেনকাইমা। নাম কি? ধন্যবাদ, বিট বিট বিট, আমার নাম বলেন, এটা নাম বললাম, ঠিক আছে। ওকে, অ্যান্সার কি হচ্ছে পেলিসেড হচ্ছে প্যারেনকাইমা। ওকে, পরের আমি 55 নম্বর কোশ্চেনে চলে আসছে, এটা মনে হয় সবারই পারা উচিত। আমি কোশ্চেনের জন্য আমি 30 সেকেন্ড সময় দিব, দেখি কে অ্যাটলিস্ট এই অ্যান্সারটা করতে পারেন। সবাই বলেন ফল পাকানোর জন্য দায়ী কোনটা? সামনে আমের সিজন আসতেছে, এই আম পাকানোর জন্য কিন্তু আমরা একটা রাসায়নিক পদার্থ ইউজ করি, কোনটি আসলে ফল পাকানোর জন্য দায়ী কোনটা? ইথিলিন, প্রোপিন, লাইকোপ্রোপেন নাকি মিথিলিন? বলেন ফল পাকার জন্য দায়ী কোনটা? সবাই একটা কথা বলেন, ফল পাকার জন্য দায়ী কি? ধন্যবাদ সুমাইয়া শাওন চৌধুরীকে। হ্যাঁ, ফল পাকার জন্য দায়ী হচ্ছে ইথিলিন। একেবারে কোন জায়গায় থাকতে হবে জানেন? ঠোঁটের কিনারায় থাকতে হবে এই অপশনটা। ফল পাকার জন্য দায়ী কে? সবাই একটু কমেন্ট করেন, ফল পাকার জন্য দায়ী হচ্ছে ইথিলিন, ফল পাকার জন্য দায়ী কে? ইথিলিন, ফল পাকার জন্য দায়ী কে? ইথিলিন, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসে 56 নম্বর কোশ্চেনে চলে আসে, দেখেন কোনটিকে জৈব প্রভাবক বলে? সবাই অ্যান্সার করেন। ভিটামিন কে জৈব প্রভাবক বলে? কোনটিকে জৈব প্রভাবক বলে? সবাই কথা বলেন, ভিটামিন কে, প্রোটিন কে, হরমোন কে নাকি অ্যামিনো অ্যাসিড কে? বলেন কোনটিকে জৈব প্রভাবক বলে? ভিটামিন কে কি জৈব প্রভাবক বলে? প্রোটিন কে, হরমোন কে নাকি অ্যামিনো অ্যাসিড কে? মাথা রাখবেন প্রোটিন কে জৈব প্রভাবক বলে না, হরমোন কেও জৈব প্রভাবক বলে না, অ্যামিনো অ্যাসিড কেও জৈব প্রভাবক বলে না। তাহলে জৈব প্রভাবক কাকে বলতেছি? সবাই একটু কমেন্ট করেন, ভিটামিন কে। কাকে? ভিটামিন কে আমরা কি বলতেছি? জৈব প্রভাবক বলতেছি। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করেন, বলেন কাকে জৈব প্রভাবক বলতে? শেষ মুহূর্তে ভিটামিনকে আমি কি বলতেছি বলেন তো? জৈব প্রভাবক বলতেছি। পরের কোশ্চেন দেখেন 57 নম্বর কোশ্চেন, রক্ত জমাট বাঁধার জন্য প্রধান ফ্যাক্টর 9 কোনটা? সবাই একটু কমেন্ট করেন, বলেন রক্ত জমাট বাঁধার জন্য প্রধান ফ্যাক্টর 9 কোনটা? মানে রক্ত জমাট বাঁধার জন্য কিন্তু আমাদের ফ্যাক্টর দরকার পড়ে, এটা একটা সূত্র আছে। রক্ত জমাট বাঁধার জন্য যে ফ্যাক্টর গুলা মনে রাখার সূত্র হলো ফুল পরে টুপ করে। কি বলছি? ফুল পরে টুপ করে, এটা রক্ত জমাট বাঁধার জন্য প্রধান ফ্যাক্টরের নাম। ফুলে কি বলছি বলেন তো? ফিব্রিনোজেন। ফুলে কি বলছি? ফিব্রিনোজেন, ঠিক আছে। পরে কি বলছি বলেন তো? প্রোথ্রম্বিন। পরে কি বলছি? প্রোথ্রম্বিন। টুতে হলো টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, করে কি? ক্যালসিয়াম আয়ন। এই চারোটা হচ্ছে যে রক্ত জমাট বাঁধার জন্য প্রধান ফ্যাক্টর।
রক্ত জমাট বাঁধার জন্য প্রধান ফ্যাক্টর, আবার বলতেছি রক্ত জমাট বাঁধার জন্য প্রধান ফ্যাক্টর কয়টা? 4টা। মনে রাখার সূত্র কি? ফুল পরে টুপ করে। ফুলে কি? ফিব্রিনোজেন, পরে কি? প্রথমবিন, টুটে কি? টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, সিএ কি? ক্যালসিয়াম আয়ন। আমার কোশ্চেন এখানে কি দেওয়া আছে? প্রধান ফ্যাক্টর 9 কোনটা? অবশ্যই आंसर কি হবে? হেপারিন। কি হবে বলেন তো? হেপারিন। ওকে, 58 নম্বর কোশ্চেন আমি চলে আসবো, পরে চলে আসেন। দেখেন সবাই आंसर করবে। চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক তাকে কি বলা হয়? মানে আপনি যে চিন্তা করতেছেন, এই চিন্তার সাথে মস্তিষ্কের কি, আচ্ছা একটু বলেন তো, মানুষের মস্তিষ্কের কয়টি অংশ? আগে সে আনসারটা করেন, বলেন মানুষের মস্তিষ্কের কয়টি অংশ? সবাই একটু আনসার করার চেষ্টা করবেন। মানুষের মস্তিষ্কের কয়টি অংশ বলেন তো? মানুষের মস্তিষ্কে কিন্তু 3টি অংশ, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক অংশ কিন্তু 3টা, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। পশ্চাৎ মস্তিষ্ক অংশ কিন্তু 3টা, সেরেবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গটা। ঠিক আছে, তো আমার কোশ্চেনটা কি দেওয়া আছে? চিন্তার সাথে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক তাকে অবশ্যই আমি কি বলবো? সেরেব্রাম বলবো। আপনি যে চিন্তা করতেছেন না, চিন্তা করতে পরীক্ষার সময় যে চিন্তা করে দাগাবেন, সেটা কিন্তু আপনার সেরেব্রাম। আচ্ছা, কাউকে আপনার ভালো লাগলো, আপনি আই লাভ ইউ বললেন, কাউকে আপনার ঘৃণা করতেছেন, এটা মস্তিষ্কের কোন অংশের কাজ আপনারা জানেন? এটা কিন্তু সেরেব্রাম থ্যালামাসের কাজ। এই যে যত আবেগ, রাগ, ঘৃণা সবগুলো কিন্তু কার কাজ? থ্যালামাসের কাজ। কার কাজ? থ্যালামাসের কাজ। ঠিক আছে, দেখি কে কে জয়েন করেছে। ধন্যবাদ আলপনা জামান। ওকে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। 59 নম্বর কোশ্চেনটা সবাই অ্যান্সার করি। কাইটিন কি বলেন? কাইটিন এটা কি জাতীয় পদার্থ? এটা কি কার্বোহাইড্রেট, একটি প্রোটিন, নাকি কোনটা বলেন? কাইটিন কি? কাইটিন কি? এটা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নাকি নিউক্লিক অ্যাসিড? কাইটিন এটা আসলে কি? অবশ্যই মাথায় রাখবেন, কাইটিন কিন্তু এটা একটা প্রোটিন জাতীয় পদার্থ। কাইটিনটা কি জাতীয় পদার্থ? প্রোটিন জাতীয়। সবাই অ্যান্সার করেন। কাইটিন কি? একটা কার্বোহাইড্রেট না, একটা লিপিড না, একটা নিউক্লিক অ্যাসিড না। কাইটিন কি? সব কথা বলেন, কাইটিন কি বলেন? কাইটিন হচ্ছে যে সুইট আক্তার মনি, এই যে নাম বলেছি, কোনো টেনশন নাই। সুইট আক্তার মনিকে কাইটিন কি? কাইটিন হচ্ছে একটা প্রোটিন। কাইটিন কি? কাইটিন হচ্ছে একটা প্রোটিন। ওকে, 60 নম্বর কোশ্চেনে চলে আসতেছে। দেখেন কোশ্চেন কি দেওয়া আছে? মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, ঝড় ইত্যাদি সৃষ্টি হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? সবাই একটু কমেন্ট করেন, বলেন কোশ্চেনটা কি দিচ্ছে এখানে। সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন, এটা বলেন। সবাই একটু কমেন্ট করবেন। মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, ঝড় ইত্যাদি বায়ুমণ্ডলে কোন স্তরে সৃষ্টি হয়? এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। মেঘ, বৃষ্টি, বজ্রপাত, ঝড় এগুলা কিন্তু সবগুলাই কিন্তু আপনার ট্রপোমণ্ডল, বায়ুমণ্ডলে আপনার 3টা স্তর আছে, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, ট্রপোমণ্ডল। তো এই 3টার মধ্যে আপনার এই মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, ঝড় হচ্ছে আমাদের কি হচ্ছে বলেন তো? সৃষ্টি হচ্ছে। ওকে, 61 নম্বর কোশ্চেনটা সবারই পারা উচিত। রান্নার কাজে আমরা যে সিলিন্ডার ব্যবহার করি, সেই সিলিন্ডারে যে গ্যাসটা আমরা ব্যবহার করি, সেই গ্যাসটা আসলে কি? সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবেন, এটা কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন। রান্নার কাজে ব্যবহারের জন্য সিলিন্ডারে যে গ্যাস বিক্রি করা হয় তা প্রধানত কি? বিউটেন, ইথেন, প্রোপেন, নাকি মিথেন? সবারই পারা উচিত কিন্তু এটা। সবারই, অনেকে বলতেছেন যে মিথেন। দেখি সঠিক অ্যান্সারটা কি হবে। দেখেন, তো রান্নার কাজে আমরা যে সিলিন্ডারে যে গ্যাসটা ব্যবহার করি, সে গ্যাসটা কি? সবাই একটু অ্যান্সার করেন। রান্নার কাজে আমরা যে গ্যাসটা ব্যবহার করি, ধন্যবাদ সিএফ ফ্রম খন্ডকার, সবার আগে অ্যান্সার করেছেন। মনিরা, মিনা, তারপর জান্নাতুল মাওয়া, তুলি, আচ্ছা নাজমা সোহান। হ্যাঁ, রান্নার কাজে ব্যবহারের জন্য যে সিলিন্ডারে যে গ্যাসটা ব্যবহার করা হয়, সেই গ্যাসটার নাম হচ্ছে বিউটেন। সেই গ্যাসটার নাম কি বলছে? অনেকে আপনার ইথেন বলতেছে, ইথেন আসলে হবে না, অ্যান্সার কি হবে বলেন তো? বিউটেন হবে। ওকে, আমি প্রায় শেষের দিকে চলে আসছি। তো শেষ সময় যারা এখন পর্যন্ত ফ্রেন্ডের মেনশন করেন নাই, বইটা জিততে চান, বেশি বেশি করে ফ্রেন্ডের মেনশন করেন এবং ক্লাসে শেয়ার করেন। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসতেছি। কোনটি শক্তি নয় বলেন? তাপ, আলোক, শব্দ, নাকি তাপ? দেখেন, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ, তিনটাই তো শক্তি, তাই না? তাপমাত্রা কি কোনো শক্তি না? তাপমাত্রা কোনো শক্তি না। তাই কোনটি শক্তি নয়? অ্যান্সার হবে তাপমাত্রা কোনো আমাদের এখানে শক্তি নয়। ওকে,
63 নম্বর কোশ্চেনটা দেখেন চলে আসে, প্রতিবিম্ব দেখার জন্য সবাই অ্যান্সার করবেন। প্রতিবিম্ব দেখার জন্য দর্পণে উচ্চতা, দর্শকের উচ্চতা কত হওয়া উচিত বলেন? প্রতিবিম্ব দেখার, দর্পণ মানে আয়না, দর্শকের উচ্চতার কত হওয়া উচিত, মানে প্রতিবিম্ব যদি আপনি দেখতে চান, এগেন আই রিপিট, প্রতিবিম্ব যদি দেখতে চান, প্রতিবিম্ব দেখতে চান, তাহলে আয়নার উচ্চতা দর্শকের উচ্চতা কি সমান হওয়া দরকার, দ্বিগুণ হওয়া দরকার, নাকি অর্ধেক হওয়া দরকার, নাকি 1/3 হওয়া দরকার? প্রতিবিম্ব দেখার জন্য দর্পণের উচ্চতা দর্শকের উচ্চতার অর্ধেক হতে হবে, মানে হাফ হতে হবে। কত হতে হবে? অর্ধেক হতে হবে। তাহলে 63 আনসার কি হবে? গ। কত হতে হবে? অর্ধেক হতে হবে। ঠিক আছে, ওকে। তো বারবার বলতেছি, একেবারে শেষ পর্যায়ে আমি চলে আসছি। তা এখন পর্যন্ত যারা ক্লাসে শেয়ার দেন নাই, ফ্রেন্ডের মেনশন দেন নাই, সঠিক উত্তর দেন নাই, শেষ সময় জিতেও নাসির স্যারের বইটা জিতে নিতে পারেন। ওকে, ধন্যবাদ। কে কে জয়েন করেছে? ইমরান হাসান ইমরান, কারিমা হোসেন, শতদানার প্রজাপতি, দিনা আক্তার, ওকে, আফরোজা সুলতানা পাখি, জীবন, ওকে। পরের কোশ্চেন, কোন মৌলের ক্যাটেনেশন দেখা যায়? সবাই পারা উচিত। অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, নাকি কার্বন? কার্বন ক্যাটেনেশন মানে কি বলেন তো? সবাই একটা কথা বলেন তো, ক্যাটেনেশন মানে। আচ্ছা, আরেকটা কথা হলো, আজকে আমার ক্লাস উপলক্ষে, শুধুমাত্র পাপ্পু স্যারের ক্লাস উপলক্ষে বিশেষ একটা অফার চলতেছে। অফারটা কি সেটা যদি আপনি জানতে চান, এই যে আমাদের স্ক্রিনে দেখাটা নম্বরটা আছে না, এখনই মানে এখনই জাস্ট একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেন কি অফার, কি অফার সেটা আপনি জাস্ট লিখে দেন, তাহলে কিন্তু আজকে শুধুমাত্র পাপ্পু স্যারের ক্লাস উপলক্ষে একটা বিশেষ একটা অফার চলতেছে, ডিসকাউন্ট চলতেছে প্রত্যেকটা কোর্সে। তো সামনে নিবন্ধনের ক্লাস আছে, নিবন্ধনের ক্লাস আমি আপনাদের নিব একটা বিষয়ের উপরে। তো যারা আপনারা মেসেজ করে দেন অফারটাকে এখনই আপনারা মেসেজ করে দেন, ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন, কোন মৌলে ক্যাটেনেশন দেখা যায়? সবাই আনসার, কোন মৌলে ক্যাটেনেশন দেখা যায়? অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, কার্বনে। কোথায় আমরা ক্যাটেনেশন দেখতে পাচ্ছি বলেন তো? কার্বনে। সবাই কমেন্ট করেন, কোন মৌলে আমরা ক্যাটেনেশন কথাটার মানে কি বলেন তো? ক্যাটেনেশন কথাটার মানে কি? ক্যাটেনেশন কথাটার মানে একটার সাথে একটা মৌল যে সংযুক্ত হচ্ছে সেটাকে আমি কি বলবো? ক্যাটেনেশন বলবো। তাই কোন মৌলে ক্যাটেনেশন দেখতে পাচ্ছি? কার্বনে আমি ক্যাটেনেশন দেখতে পাচ্ছি, ওকে। পরের কোশ্চেন, 65 নম্বর কোশ্চেন, বলেন। এটা কিন্তু সবারই পারা উচিত, সবারই পারা উচিত, ওকে, সবাই তো পারা উচিত। বলেন, অণুজীব বিজ্ঞানের জনক কে? সবাই তো অ্যান্সার করেন দেখি, এই কোশ্চেন আনসারটা কে পারেন? সবাই তো পারা উচিত এটা। বলেন, অণুজীব বিজ্ঞানের জনক কে? অণুজীব বিজ্ঞানের জনক কে? অণুজীব বিজ্ঞানের জনক কে? সবাই তো অ্যান্সার করবেন এভরিওয়ান। অণুজীব বিজ্ঞানের জনক কে? সবাই তো অ্যান্সার করার চেষ্টা করবেন। অণুজীব বিজ্ঞান, অণুজীব বিজ্ঞান মানে কি? মাইক্রোবায়োলজির জনক কে? মাইক্রোবায়োলজির জনক কে? অণুজীব বিজ্ঞানের জনক কে? লিউয়েনহুক, রবার্ট ব্রাউন, রবার্ট চার্লস, নাকি রবার্ট হুক? দেখেন, রবার্ট চার্লস চার্লসের সূত্র আবিষ্কার করেন, রবার্ট হুক হলো ব্যাকটেরিয়া আবিষ্কার করেন, আর অণুজীব বিজ্ঞানের জনক হচ্ছে আপনার লিউয়েনহুক, ঠিক আছে। জাস্ট এতটুকু বলবো, আজকের 65টা কোশ্চেন যারা করছেন ক্লাস, এতটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, এই কোশ্চেন থেকে সামনে বিসিএস এ ইনশাআল্লাহ কমন পাবেন। প্রশ্ন পেয়ে আপনার নাসির স্যারকে ফোন দিবেন, কমন পাইছি, সামনে যে নন করা জব আপনারা কমন পাবেন, ওকে। এতটুকু বলে দেন, আজকে ক্লাসটা কেমন লাগলো, কতটুকু আপনার হেল্পফুল হলো, সবাই তো কমেন্ট করেন। এবং আপনারা আজকে কে বেশি সংখ্যক সর্বোচ্চ শেয়ার করেছেন, ওকে, আমি জানাই দিচ্ছি আমাদের, আপনার, আমার, আমারও সবার প্রিয় স্যার নাসির স্যার। আচ্ছা, ক্লাসটা কেমন লাগলো বলেন। ক্লাসটা কিন্তু আমিও শুনতেছিলাম, ক্লাসটা অনেক ভালোই লেগে গেছে। আর এই প্রশ্নগুলো কিন্তু বিসিএস পরীক্ষায় তো অনেকবার এসেছে, এরকম কিছু প্রশ্ন আছে এবং প্রশ্নগুলো আসে এবং নন কাটার পরীক্ষা আসে। আর যারা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়ে পরীক্ষা দিবেন, মিলিয়ে নিন, এখান থেকে হুবহু কম পাবেন। মিলিয়ে নিন, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়ে পরীক্ষায় কিন্তু প্রশ্ন ধরবে, কারণ এটা যেহেতু পিএসসি প্রশ্ন করবে, ওই রংঝং প্রশ্ন হবে না, ওই বুয়েটের মতো ভুংবাং প্রাইমারি প্রশ্ন যে বুয়েট করে, এই ভুংবাং প্রশ্ন না।
এটা দেখবেন যে পিএসসি যে প্রশ্নটা করবে অনেক স্মার্ট হবে এবং এখান থেকে কমন পাবেন, বিসিএস পরীক্ষা পাবেন, 51তম বিসিএস পরীক্ষা কমন পাবেন এবং 10 থেকে 20তম গেট পরীক্ষা যে বিভিন্ন ছোট ছোট চাকরি পরীক্ষা বিভিন্ন শুক্রবার শনিবার এখানেও কিন্তু একদম কমন পাবেন। ক্লিয়ার 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 স্যার, প্রথম থেকে ক্লাসটা পাই নাই, আহারে আমি আগেই বলেছি, থ্যাংক ইউ স্যার, জেনেও ভুল করলা, উফ রে, ইস ইয়াসির আক্তার, জাস্ট ওয়াও ক্লাস জানাতুল মানে ভেরি গুড, জাস্ট ওয়াও স্যার, চমৎকার ক্লাস, থ্যাংক ইউ। সবাই একটু কমেন্ট করেন যে স্যার ক্লাসটা আসলে কেমন লাগে, স্যারকেও কেমন লাগছে একটু বলেন। হ্যাঁ স্যার, এখানে পেরেছি, প্রশ্ন হাতে পেলে একটাও পারবো না স্যার, উফ স্যার আলহামদুলিল্লাহ, ইকরাম আলহামদুলিল্লাহ স্যার, অসাধারণ ক্লাস। দিনা বলছেন স্যার অসাধারণ, সব মেয়েরাই কইতেছে অসাধারণ, ছেলেরা কয় না। ফারিয়া জাহান তিশা তিনি বলছেন অসাধারণ অসাধারণ। নতুন স্যার তো ভালোই লাগলো স্যারকে, দেখছেন আফরোজ আপনাকে আপনার প্রতি পুরো ক্রাশ খেয়েছে কিন্তু, সে বলছে স্যারকে খুব ভালোই লাগছে, হ্যাঁ প্রথম দিনই ক্রাশ খেয়েছে কিন্তু। আর কেসেন পাপ্পু স্যারের ক্লাস আজকে প্রথমেই করেছি, বাহ। আমাদের সাব্বির পাহিম বলছে আজকে সর্বোচ্চ বই পাইছে কিন্তু সাব্বির হোসেন, আজকে ক্যারিয়ার প্লাস বই বিজয়ী সাব্বির হোসেন, তার আইডি হলো SABBIR সাব্বির, SOSSAIN সাব্বির হোসেন। আজকে ক্যারিয়ার প্লাস বাংলা বই বিজয়ী হলো সাব্বির হোসেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আতাউর রহমান তিনি বলছেন স্যার অনেক ভালো লাগছে, স্যারকে প্লিজ, ও স্যারকে প্লাস ক্লাস, বাহ। আরো দেখি কি কি কমেন্ট আছে আপনাদের, দেখি কমেন্ট করে। ও স্যারের শুরু হলো, ও আচ্ছা অসাধারণ ক্লাস স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ, অসাধারণ অসাধারণ অসাধারণ। ইমরান ইমরান বলছে অসাধারণ অসাধারণ, ইমরান বলছে অসাধারণ, থ্যাংক ইউ। রুমানা ইয়াসমিন তিনি বলছেন অসাধারণ স্যার, ক্লাস ছিল অসাধারণ, ক্লাসগুলো ঠিক মতো করেন। শোনেন, যারা চাকরি প্রস্তুতি জীবনও নেন নাই, জব মেডিসিনের সাথে ঢুকেন, একটা বিসিএস এর কোর্সে ভর্তি হন 51তম, দেখবেন আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। এই আগামী 1 বছরের ভিতরে কোনো কোনো জব আপনার হবে। বিশেষ জব মেডিসিনে যে পরিমাণ ফ্রি ক্লাস হয়, এই ফ্রি ক্লাসগুলো করেন, আর পেইড বেজের ক্লাসগুলো করেন, মডেল টেস্ট দেন, তারপরে উইকলি টেস্ট দেন, ক্লাস টেস্ট দেন, তাহলে মান্থলি টেস্টগুলো দেন, তাহলে দেখবেন আপনার একটা প্রস্তুতি অনেক ভালো হবে এবং এই ভালো প্রস্তুতির মাধ্যমে দেখবেন আপনি একটা গুছানো যে কোনো একটা জব ইনশাল্লাহ এর ভিতরে হয়ে যাবে। তো 1 বছরের প্রস্তুতি যদি নিতে হয় তাহলে অবশ্যই আপনাকে বিসিএস আসতে হবে। আমাদের ক্রাশ খাইছি এটা কখন বললাম স্যার, আহারে কে আর স্যার, তো ক্লাস কত কেন খুব ভালো স্যার, আপু যে এত মেনশন করলো, না আপু কোনো মেনশন না, এখানে সাব্বির হোসেন তিনি আজকে ক্যারিয়ার প্লাস বই বিজয়ী, ঠিক আছে, একজনকে আজকে প্রদান করা হলো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো অবশ্যই আমরা বলবো যে আপনারা বিসিএস পরীক্ষায় যারা করতে চাচ্ছেন তাদের সবাইকে বলবো যে আপনারা বিসিএস পরীক্ষায় অবশ্যই আপনারা যে কাজটা করবেন 51তম বিসিএস টার্গেট নেন। যারা একদম জিরো থেকে শুরু করতে চান তাদের বলবো 51তম বিসিএস, তাদের টার্গেট হবে 51তম বিসিএস। তো 51তম বিসিএস প্রিলি কোর্সে আপনারা কিন্তু অনলাইনে ভর্তি হতে পারবেন মাত্র 4000 টাকা, মাত্র 4000। আর মিরপুর 10 শাখা এসে সরাসরি অফলাইনে ভর্তি হলে আমাদের এখানে সরাসরি ডিসকাউন্ট পাবেন এবং অন্য অন্য বাংলাদেশে যত শাখা আছে আমাদের সকল শাখাগুলোতেই কিন্তু অফলাইনে আপনি ডিসকাউন্টে ভর্তির সুযোগ পাবেন। আর এর সাথে কিন্তু এক সেট বই কিন্তু লেকচার শিটে একদম আপডেট নতুন বই, একদম নতুন আপডেট বই কিন্তু একদম ফ্রি পাবেন, একদম ফ্রি, একদম ফ্রি। এর সাথে লেকচার শিটে 4000 টাকার ভিতরেই কিন্তু সমস্ত লেকচার শিটগুলো একদম ফ্রি। স্যার আমার জীবন পরিবর্তন চাই, লাইফ না, উফ মেনশনকারীকে দেয় না। আর কোনো স্যার এটা কোনো কথা, আলপনা আপু কত মেনশন দিল আর আপু বই পেল না, আলপনা তাই স্যার আমাকে একটা বই দেন স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আলপনা আপু অনেক শেয়ার দিয়েছে, আচ্ছা আলপনার একটা বই দিয়ে দেবেন তাই না? হ্যাঁ আলপনা কই, আলপনা কই, তুমি হাজার কত, আলপনা কই? স্যার বয়স তো শেষের দিকে, এর আর 1 বছর আছে, আরে কত কষ্ট, এই 1 বছরের চাকরি নিতে হবে। অ্যাডমিট কার্ডের মেসেজ তো আসেনি, আসবে স্যার। স্কুল ও কলেজ পর্যায়ে সাধারণ নলেজ থাকবে না, বিজ্ঞান থাকবে, কিছু বলেন, সবই থাকবে, বিজ্ঞানও থাকবে, নলেজও থাকবে, সাধারণ জ্ঞান থাকবে, সব থাকবে। টাইম উইল সে, টাইম উইল সেভ। প্রথমে তো বলছিল মেনশন করলে বই দিবে, ওরে আলপনা তুমি এমনি বই পাইছো, তোমার আর দিতাম না মনু, তোমার আর দিতাম না মনু, তুমি আলপনা তুমি প্রতিদিনই বই পাও, ঠিক আছে, তোমার আর দিতাম না, তুমি একটা পাইছো ওইটারে তুমি নাম ঠিকানা দিয়ে দাও, তোমার ওই বইটা আমি পাঠাই দিব না, বুঝছো মনু? এরপর কি আছে, এই কারণে শেয়ার করতে চাই না। কেন বেবি, কেন তুমি শেয়ার করতে চাও না? এই যে একজন শেয়ার করে যে পেয়ে গেছে, ঠিক আছে, এই যে দেখেন আমাদের তো শেয়ার করে একজন পেয়ে গেছে আজকে, সাব্বির হোসেন, ছেলেরা পেয়েছে তাই, সবসময় তো মেয়েরাই পায়। একটা ছেলে পেলে কি হয়, ছেলেরা কিন্তু ভালো, ছেলেরা যদি চাকরি পায় তাহলে নিজের ফ্যামিলিকেও চালায়, শ্বশুরবাড়ির ফ্যামিলিও চালায়, অর্থাৎ তার বউকেও চালায়। আর মেয়েরা যদি চাকরি পায় তাহলে তো ও বাবা, তাদের যে র্যাঙ্ক বাড়ে না, হাজবেন্ডকে দইরা উঠতে বলতে শেষে, বুঝলেন না? এই জন্য সবচেয়ে বেশি চাকরি দরকার আমাদের ছেলেদের, কারণ ছেলেদের চাকরি পাইলে অনেক ভালো, সে একটা বেকার মেয়েকে বিয়ে করে অনায়াসে। আর মেয়েরা চাকরি পাইলে ওয়াও বিসিএস ক্যাডার খুঁজে, ব্রিলিয়ান্ট মানে বিজনেসম্যান খোঁজে, অনেক বড় 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 অফিসার খোঁজে, বুঝছেন? ওরা কখনো একজন বেকার ছেলেকে বিয়ে করে না। এই জন্য আমি বলি অল টাইম ছেলেদের চাকরি দরকার, অল টাইম ছেলেদের আগে জব দরকার। এই যে বল আফরোজ স্যার, পাপ্পু স্যারকে এত ডাকলাম সারা দিলই না স্যার। এই যে স্যার দেখছেন, আপনাকে মনের সুখে সে অনেকবার মনের সুখে, শোনেন এই বিবাহিত মানুষের ডাইকে লাভ নাই, বিবাহিত বুঝছেন,
বেবি আছে 2টা, ঠিক আছে? সুতরাং এইসব মানুষের দিকে তাকাইও না তোমরা, ঠিক আছে? এইসব দিকে তাকাইও না, ঠিক আছে? আমার বুকটা, তোমার বুকটা, আচ্ছা হ্যাঁ বরিশাল আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ বরিশাল আছে, আর ঠিক বলছে স্যার। হ্যাঁ হেলেনা ইসলাম, আমি তো অনেক চমৎকার কথাই বলেছি, আমি তো কখনোই মিথ্যা কথা বলি না, বলি না। আর কি কি আছে না আছে? রুমানা, ইয়াসমিন, রুমা, নাসা না। আগামীকাল কিন্তু তোমাদের দাওয়াত রইল, আগামীকাল সকাল 10টায়, আগামীকাল সকাল 11টায় কিন্তু নিবন্ধন নিয়ে আরো বিস্তারিত অনেক তথ্য দিব। তো সুতরাং নিবন্ধন সম্পর্কে যারা তথ্য জানতে চান, বিশেষ করে স্কুল পর্যায়ে 2 নিয়ে অনেকে জানেন না, এইরকম আগামীকাল কিন্তু এটা চরম, আমাদের মমিনুল স্যার কিন্তু বিস্তারিত আগামীকাল সকাল 11টায় আলোচনা করবে নিবন্ধন নিয়ে। সুতরাং আগামীকাল সবাই নিবন্ধনের সকাল 11টায় মামুন স্যারের সেমিনারে কিন্তু সবাই থাকবেন। হ্যাঁ বেকার ছেলে কি বিয়ে করবো, আগে চাকরিটা পেয়ে নেই। হ্যাঁ মৃত্তিকা কও, মেয়েরা যদি এখানে কমেন্ট করতে পারো জি স্যার, তাহলে সবার জন্য দোয়া করবো। কমেন্ট করো, মেয়েরা যারা আনমেরিড আছো কমেন্ট করো যে তুমি চাকরি পেলে একজন বেকার ছেলেকে বিয়ে করবা। কও একজন বেকার ছেলে, ইনোসেন্ট বয়কে বিয়ে করবা, কমেন্ট করো। কমেন্ট করে দেখবা। আমি যদি বলি ছেলেদের, যদি বলি এখানে, যদি ছেলেদের বলি যে শোনো ছেলেরা, তোমরা একটু এখানে বলো তো যে তুমি একটা সরকারি ভালো চাকরি পেলে বা তুমি একটা জব পেলে তুমি একজন বেকার মেয়েকে বিয়ে করবা, দেখবা ছেলেরা ধুমাইয়া কমেন্ট করবে, কিন্তু মেয়েরা করবে না। ঠিক আছে? এই যে রঞ্জিত মল্লিক, তিনি বলছে স্যার সত্যি বলেছেন স্যার, ছেলেদের চাকরি পাওয়া দরকার। অবশ্যই ছেলেদের, আমি বলি একটা ফ্যামিলির একটা হাল ধরার জন্য একটা ছেলে অনেক দরকার, ছেলে কিন্তু অনেক দরকার। এটা ছেলেদের জন্য আমি বলি ছেলেদের কোটা দরকার। আসলে বাংলাদেশে ছেলেদের কোটা দরকার, চাকরির ক্ষেত্রে ছেলেদের কোটা থাকা উচিত, স্পেশালি যে ছেলেদের চাকরি লাগবেই। ঠিক আছে? এবং ওই ধরনের ফ্যামিলি আইডেন্টিফাই করেছে যে ফ্যামিলিতে যে ছেলে, অর্থাৎ ওই ফ্যামিলিতে আর উপার্জনক্ষম কোনো মানুষ নাই, এরকম কিন্তু চাকরি ক্ষেত্রে আইডেন্টিফাই করা আছে। একবার আওয়ামী লীগ সরকার কিন্তু বলেছিল ক্ষমতা যাওয়ার আগে যে আমরা যদি ক্ষমতা যেতে পারি তাহলে ঘরে ঘরে সরকারি চাকরি দেবো। ঘরে তো দেশের দূরের কথা, বাইরেও দিছে কিনা সন্দেহ। তো এইরকম মিথ্যা কথা বললে তারা আমাদের ক্ষমতায় ছিল, কিন্তু তো ঘরে চাকরি কিন্তু দেয় নাই। তা আমি বলি যে প্রত্যেকটা গ্রামগঞ্জে প্রত্যেকটা ফ্যামিলি জরিপ করা উচিত, যে ফ্যামিলিতে একজন শিক্ষিত ছেলে থাকবে, তার উপর যারা অনেক ডিপেন্ডেন্ট থাকবে, ওই ছেলেকে অবশ্যই একটা চাকরি দেওয়া উচিত, আমার মতে অবশ্যই দেওয়া উচিত। কারিমা হোসেন স্যার বিয়ে তো করে ফেলেছে, বাহ। ইয়াসির রাখি, ইতি বলছে স্যার আমি করবো। যাক, ইতির জন্য দোয়া রইলো, ইতির জন্য একটা চাকরি পায় এবং ও যেন একজন বেকার ছেলেকে বিয়ে করে। যাক, ইতির জন্য দোয়া করে দিলাম। দিনা একটা না, অভিশাপ দিয়ে না। তা দিনা তুমি কও যে আমি একজন বেকার ছেলেকে বিয়ে করবো, কও স্যার বিয়ে করে ফেলেছি, চাকরিজীবী। বাহ। রুনাকে আমি অলরেডি বিয়ে করিয়ে ফেলেছি, আবার আর একটা করো, সমস্যা নেই স্যার, আমি তো করবো, তবে কি ব্যবসা করছিল। ওরে বাবারে, পুরন ঢাকায় এরা দেখবা সব পুরন ঢাকায় যারা আছে বিজনেস, তারা সব ব্যবসায়ী ছেলেদের খুঁজে। ওই যে ব্যবসায়ী ছেলেদের পকেটে টিয়া থাকে। হ্যাঁ বেকার ছেলেকে বিয়ে করবো লিখে রাখেন স্যার, কিন্তু ছেলেকে লয়াল হতে হবে। আরে বাংলাদেশের 90% ছেলেরা ইনটেক, ঠিক আছে? যদি হিরো আলম যদি ইনটেক হইতে পারে তাহলে মনে করো সব ছেলেরা ইনটেক। বাংলাদেশের 90% ছেলেরা ইনটেক, এরা একদম ভালো। ঠিক আছে? 10% ছেলেরা এদিক ওদিকের ভুংবাং আর কি। আমি দেখেছি 90% ছেলেরাই বাংলাদেশের অনেক ভালো। ঠিক আছে স্যার? ছেলেদের জব হলেই সুন্দরী ছাড়া বিয়ে করতে চায় না। ভাই সুন্দরী সবাই খোঁজে, তুমি এটা ফাও কথা বললাম না। যে ছেলে একজন মনে করে তার চেহারা শ্যামলা, সে একটা সুন্দরী মেয়ে খুঁজে, যার চেহারা সুন্দর সে খোঁজে। আবার তুমি মেয়েদের ক্ষেত্রে যাবো, সুন্দরী মেয়েও সুন্দর ছেলে খুঁজে, আবার শ্যামলা মেয়েরাও সুন্দর ছেলে দেবে। এটা চায়, কিন্তু ভাগ্যে জোটে না। ওটা সবাই চাবে, চাইতে তো সমস্যা নাই, কপালে যা আছে তা তো হবেই। অর্থাৎ তোমার কপালে যে আছে, অর্থাৎ তোমার সাথে জুটি যার আছে তা তো হবেই, কিন্তু চাইতে তো সমস্যা নাই, চাইতেই পারে, সবার একটা শখ আছে না। স্যার টাকার জন্য ভর্তি হতে পারছি না, নিবন্ধন। আহারে নুসরাত জাহান, তোমার জন্য টাকার ব্যবস্থা আল্লাহ করে দেয় এবং তোমার ব্যবস্থার জন্য হয়ে যায়, তোমার জন্য দোয়া করে দিলাম। আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? যারা এই যে টাকার জন্য যারা কম টাকায় ভর্তি হতে চান, তারা ওখানে একটা গুগল ফর্ম দেওয়া আছে, গুগল ফর্মটা পূরণ করবেন। টাস গুগল ফর্মটা পূরণ করলেই আপনি ডিসকাউন্টে ভর্তির সুযোগ পাবেন। আর আমাদের নিবন্ধন কোর্সে ভর্তি হলে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন মাত্র একদম লেকচার শীর্ষ মাত্র 1650 টাকা। এই যে সামনে দেখেন নিবন্ধন যদি আপনি নিবন্ধন প্রধান থেকে শুরু করে কোনো কিছু যদি নিবন্ধন কোর্সে ভর্তি মাত্র 1650 টাকা দিয়ে একদম ভর্তি হতে পারবেন। সাবজেক্টিভে, এটা কিন্তু সাবজেক্টিভ, আপনি সাবজেক্টিভে কিন্তু এই সুযোগটা কিন্তু আছে। সাবজেক্টিভে একদম বই সহ, একদম লেকচারশিট হ্যান্ড নোট সহ, এটা কিন্তু হ্যান্ড নোট সহ। আর যদি জেনারেল পার্টে ভর্তি হয়, জেনারেল 100 নম্বরে যদি ভর্তি হয়, জেনারেল পার্টে যদি ভর্তি হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে পরীক্ষার্থী মাত্র 1250 টাকা একদম বই সহ। এবং হটলাইন নাম্বার কিন্তু 0190151950 এরকম 0203 যে নম্বরগুলো আছে, এই হটলাইন নম্বরে আপনারা সবাই কল দিবেন। ওকে স্যার, চাওয়ার কোনো শেষ নেই। ভেরি গুড, চাওয়ার কোনো শেষ নাই। দেখবেন যে এমনও আমি দেখেছি যে নিজের ঘরে বিরিয়ানি আছে, সুন্দরী বউ রাইখাও ছেলেদের দেখেছি অন্য দিকে, বিরিয়ানি রাইখাও তারা খিচুড়ির দিকে নজর দেয়। আবার অনেক মেয়েদের দেখেছি যে বাসায় বিরিয়ানি মার্কা ছেলে রাইখা
তারাও মেয়েরা কি করে অনেক পচা মার্কা ছেলেদের দিকেও নজর দেয়। এগুলো থাকবে, যার যার ক্যারেক্টার, এগুলো দেখার আমাদের টাইম নাই। এক কথা তোমাকে বলেছি যে তুমি বলবা যে স্যার আমাকে যদি একটা সরকারি চাকরি, আমি যদি একটা সরকারি চাকরি পাই তাহলে আমি অবশ্যই একজন বেকার ছেলেকে বিয়ে করে তার জীবনটা আমি উজ্জ্বল করে দিব। মেয়েরা এই দোয়া চাইবে সবসময়, ছেলেরা সবসময় করবে যে হ্যাঁ আমি যদি একটা সরকারি চাকরি পাই, ভালো চাকরি পাই, তাহলে আমি অবশ্যই একজন বেকার মেয়েকে বিয়ে করব, যে মেয়েটাকে তার জীবনে আমি আলোকিত করে তুলবো। এভাবেই চাওয়া উচিত। আর তোমরা চাও কিভাবে? মানে সুন্দর, আল্লাহ আমি যেন একটা সরকারি চাকরি পাই, একটা সুন্দরী বউ পাই, সুন্দরী বউ, এই সরকারি চাকরি পাইয়েই খোঁজা শুরু করে, আবার একটা মানে সে আর একটা চাকরিজীবী মাইয়ে খোঁজা শুরু করে। এই জন্যই তোমাকে চাকরি হয় না। এরপর আবার মেয়েরাও করো কি, তোমরা খালি তোমাদের মানে নিয়ত করে বরকত, তোমরা সুন্দর মতো চাইতে পারো না, তোমরা চাবা সুন্দর মতো চাবা, কিন্তু তোমরা কি করো, আল্লাহ আমার যদি প্রাইভেট সেক্রেটারি হয় তাহলে আমি সুন্দর মতো হেডমাস্টার টাইপের একটা ছেলেরে বিয়ে করুন, আমি সরকারি চাকরি বিয়ে করুন। এইগুলো কেন করো? তোমার আল্লাহর রাস্তা একদম বরিশালের ভাষা একদম দোয়া করবা, ঠিক আছে? হে আল্লাহ তুমি আমারে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ আমারে কি করো, আমার একটা সরকারি চাকরি দাও, আল্লাহ আমি যদি চাকরি পাই তাহলে অবশ্যই একজন গরিব অসহায় একজন এতিম মেয়েকে আমি বিয়ে করব, তার জীবনটাকে সুন্দর করে দেবো, আমিন। এই কও দেখবা, নামাজ পড়ে কও দেখবা, আল্লাহ কবুল করে নেব। তোমাদের এমনি এমনি কবুল করবো। স্যার জব লাগবে বাবার জন্য, বাবার স্বপ্নটা পূরণ করতে, এটাই দোয়া করবো অবশ্যই। আবার কিছু কিছু মেয়ে আছে যাদের ভাই নাই, তাদের অবশ্যই চাকরি দরকার, এই খুঁজে খুঁজে চাকরি দেওয়া দরকার, প্রত্যেক সরকার এটাই উচিত। দেখবেন অনেক ফ্যামিলিতে আছে যার কোনো ভাই নাই, ওই মেয়েটার অবশ্যই এটা চাকরি দরকার। ওই মেয়েটা চাকরি না করে তার মা বাবাকে কে দেখবে? অবশ্যই অবশ্যই চাকরি দরকার। যে ফ্যামিলিতে কোনো ছেলে নাই, ওই ফ্যামিলিতে যে মেয়ে আছে ওর অবশ্যই একটা চাকরি দরকার, অবশ্যই একটা চাকরি দরকার। ক্লিয়ার? আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন। নামাজে কেন ছেলে চাওয়া তো গুনাহ হবে? আরে নামাজে ছেলে চাইলে তোর গুনাহ হবে। ওরে ভাই কোনটা গুনাহ হবে ওটা পরে ব্যাপার, আগে তো চাইতে হবে। তো ভালো একটা ছেলে তুমি কামনা করতে পারো না? নামাজ পড়ে দোয়া করবো না, আল্লাহর কাছে চাইতে হবে, সব কাছে আল্লাহর কাছে। মানে খাবার দাবার থেকে শুরু করে চাকরি বাকরি, হাজবেন্ড চাবা তাও আল্লাহর কাছে চাবা, আল্লাহ ভালো হাজবেন্ড জুটাই দেবো, নাহলে গাঞ্জাকর হাজবেন্ড কিন্তু জুটাই দেবো। স্যার চাকরি পাওয়ার আগে বেকার ছেলে বিয়ে করছি স্যার। এই যে দেখছেন মৌসুমী আনিকা, ভেরি গুড, এই চমৎকার একটা মেয়ে, দেখছেন ওর তো ভালো, ওর জন্য দোয়া করবো বেশি বেশি। কত সুন্দর দেখছেন, এই মেয়েটার জন্য অবশ্যই দোয়া করো, সবাই মিলে দোয়া করো। দেখছেন ও কি করছে, কত সুন্দর। দেখছেন এই আনিকা কি করছে, সে একটা বেকার ছেলেকে বিয়ে করছে, মাশাআল্লাহ। দেখছেন কত সুন্দর একটা কাজ করছে। আর মাইয়ারা কি করে, ছেলেদের বুকে একটা চাবুক মাইরা হ্যাঁ আরেকজনের হাত ধরে চলে যায়। কি সুন্দর প্রেম করে, করতে পারে 4-5 বছর একটা ইউনিভার্সিটি থাকে, কি সুন্দর প্রেম করে। এবার করে কি, স্বামী কই থাকে ইটালি, স্বামী কই থাকে অস্ট্রেলিয়া, হাত ধরে কয় বেবি তুমি এখন এখন তো এখন তুমি থাকো, আমি চলে যাই। কি কার করবো, বাবা জোর করে দিছে, হাজবেন্ড বিজনেস করে, ওর গাড়ি আছে বাড়ি আছে, আমাকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে, কানাডা নিয়ে যাবে, উড়াল দিয়ে চলে যায়। আরে বলত বয়ফ্রেন্ডরা যে এতদিন তারে খাওয়াইলো পড়াইলো, ইউনিভার্সিটিতে একসাথে বুঝলো, এই বলত বয়ফ্রেন্ডরা ভালাই রেখে যায় দেশে। বলদা ইয়াবা টিয়াবা গাঁজা টাজা খাইয়া মেন্টাল হয়ে যায়। ও চাকরি করবে কেমন, ওর গার্লফ্রেন্ডে ছেড়ে চলে যায়। এই কারণে তো হয়, এই জন্য করতে হবে কি, বেকার ছেলের বিয়ে করবা, বেকার ছেলের বিয়ে করবা, তোমার ভালোবাসার পরশ দিয়া ওরে চাকরি পাওয়াবা। বুঝেন নাই? স্যার আমার উপর আপনার পুরো পরিবার দায়িত্ব স্যার। এই যে দেখেন ওর উপরে, অনেকের উপর পুরো পরিবার দায়িত্ব, দেখবে আল্লাহ তোমার জন্য ভালো একটা চাকরি রেখে দিবে। স্যার আমার বাবা নাই এবং ভাইও নাই, এই যে জীবন নাহার, তোমার অবশ্যই একটা চাকরি দরকার। হ্যাঁ স্যার ডিসকাউন্ট দেন, পুরাতনদের জন্য অল টাইম ডিসকাউন্ট। তোমরা গুগল ফর্ম পূরণ করো আর আমাদের হটলাইন নাম্বার কল, তোমাদের 12 মাস ডিসকাউন্ট থাকে, পুরাতনদের জন্য অল টাইম ডিসকাউন্ট থাকে, পুরাতনদের জন্য অল টাইম ডিসকাউন্ট থাকে। মনি বেগম 3 বছর, আমার ভাই নাই, তোমার অবশ্যই এটা চাকরি দরকার। আরে স্যার জীবনে সুখী হ্যাঁ, এই তো ভেরি গুড, জীবনে সুখী হবা বা নিয়াত গুণে বরকত, নিয়াত গুণে বরকত, ঠিক আছে না? এই বাংলাদেশে দেখবো অধিকাংশ এই কাজটা করে, অধিকাংশ মেয়েরা ছেলেদের সাথে বিট্টি করে তারপর আর একজনের হাত ধরে সে চলে যায়, জীবনটাকে চেঞ্জ করে ফেলে। স্যার নিবন্ধনের সাবজেক্টিভ কলেজ ও স্কুলকে আলাদা করতে হবে? অবশ্যই নিবন্ধন সাবজেক্ট স্কুল কলেজ আলাদা, কারণ সিলেবাস যেহেতু আলাদা, পড়াশোনাটাও আলাদা, সবকিছুই আলাদা, সবকিছুই আলাদা। তার বেকার ছেলের লাগে 6 বছর প্রেম করেছি, এখন অন্য মুরগি নিয়ে ভাগছে। এবার কেমন কথা? বেকার ছেলের লাগে 6 বছর প্রেম করছি, এখন অন্য মুরগি নিয়ে ভাগছে। হ্যাঁ এরকম ছেলেও আছে, এরকম লুচ্চা ছেলেও আছে বাংলাদেশে, অভাব নাই। একটা মেয়ের সাথে আশা দেয়, প্রেম টেম করে, বিয়ে টেকে, এবার আর একটা বিয়ে করে ফলে, চাকরি পায় বড় বড়, তখন পজিশনে চলে যায়, তখন আবার চিন্তা করে এসছে আবার ব্র্যান্ডের একটা পায় চলে যায়। এগুলো আছে, খারাপ সব জায়গায় আছে ভাইয়া, এগুলো থাকবেই, এগুলো নিয়ে কোনো টেনশন করবা না মনোরা, এগুলো কেউ টেনশন করবে না। আমি সরকারি চাকরিজীবীকে বিয়ে করেছি স্যার, বাহ। এই যে দেখেন একজন সরকারি চাকরি করিয়ে ফেলেছে, আলপনা স্যার আমার মেয়েদের দোষ দিয়ে না, শুধু ছেলেদেরও কিন্তু বদমাশ আছে। ওরে ভাই সব জায়গায় আছে, সব জায়গায় আছে, ছেলে মেয়ে সব জায়গায় ভেজাল, সবাই ভেজাল, সবাই ভেজাল। ওকে যাই হোক, তোমাদের সাথে আর পটপট করবো না, পেটে আমার আর অনেক ক্ষুধা লাগছে, ঠিক আছে? অনেক ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা লাগছে। বাবা টাটা, দেখা হবে আগামীকাল, আল্লাহ হাফেজ।